ইংরেজিতে বলে I do not want to be dogmatic, but sometimes I speak as if I am axiomatic. আমি মুক্তিযুদ্ধকে নিয়েছি অ্যাক্সিওম আকারে, মানে আমরা জ্যামিতিতে বলি স্বতঃসিদ্ধ, যেটার প্রমাণের জন্য আমি পিছনে যাব না। এখন আপনি প্রশ্ন করতেই পারেন আমাদের মুক্তিযুদ্ধের নিহত শহীদদের সংখ্যা কত। আমি এটা অ্যাক্সিওমেটিক্যালি নেব যে আমাদের অনেক মানুষ মারা গেছে। এই অনেক মানুষের সংখ্যা কত, এটা আমি আমাদের সাহিত্য থেকে আমি উদাহরণ নিয়েছি। লাখে লাখে সৈন্য চলে কাতারে কাতার, সুমারো করিয়া দেখি 40,000। দুইটা হিসাব আছে এখানে, একটা হলো লাখ লাখ আর হলো 40,000। আমি এখানে লাখ লাখটাই নেব এবং এই লাখকে 30 না 60 সেটা নিয়ে আলোচনা চলতে পারে, কিন্তু একটা জিনিস স্বতঃসিদ্ধ যে ইংরেজিতে বলে one death is one death too many। একটি মৃত্যু অনেক বেশি মৃত্যু। কাজে প্রশ্নটা কতজন মৃত্যু দিয়ে নয়, আদৌ একজনকে একটা দেশে তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য মরতে হবে কেন, এই তো কথা। কিন্তু এটা যেহেতু অনেকের মৃত্যু, এখানে রাষ্ট্রের ব্যাপার, ব্যক্তিগত স্বার্থের মৃত্যু নয়, সেই কারণে আমরা বলবো কি আমাদের মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা 30 লাখ বলে আমাদের রাষ্ট্র যেটা ঘোষণা করেছে সেটা আমি ধ্রুব বলে মনে করি। ধ্রুব শব্দের অর্থ হচ্ছে এখানে অ্যাক্সিওম। গানের মধ্যে একটা ধ্রুপদ থাকে, আমি বারবার ফিরে ওটাতে আসি। আমি যে এর আগে গাই না কেন আমার ওটাতে ফিরে আসতে হবে। আমি সেই জন্য বলছি আরেকটা উদাহরণ দেই। আপনি যখন টাকা চেক লেখেন, লক্ষ্য করেন কিভাবে লেখেন? 10,000 টাকা লেখেন না 10,000 লেখেন? 10,000 লেখেন, এস লেখেন না, কারণ 10,000 একটা সংখ্যা। কিন্তু যখন বলেন thousands have died, তখন কিন্তু লেখেন হাজার হাজার মারা গেছে। কাজে দেখা যাবে কি এটাকে কখনো আপনি সংখ্যা হিসেবে ব্যবহার করেন, কখনো এটা আপনি কখনো নাউন হিসেবে ব্যবহার করেন, কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেন। আমি এখন একটা ভাষার উপর বক্তৃতা দেব না। বাংলাদেশের 30 লাখ মৃত্যুর কথাটাকে আপনাকে নিতে হবে একটা সলিড এক্সপ্রেশন আকারে। এটা কি অনেক লোক মারা গেছে, 2ও অনেক হয়, 30 লাখ অনেক হয়। এটাকে বলে অ্যাক্সিওমেটিক। মুক্তিযুদ্ধের বিষয়ে কয়েকটা অ্যাক্সিওমের কথা আমি বলি। মুক্তিযুদ্ধ ছিল একটা পরীক্ষা। আমরা সোনা পরীক্ষা করি কষ্টি পাথর। আমি যে বন্ধু প্রশ্ন করেছেন তার কথাই বলি, যারা মুক্তিযুদ্ধের সময় জন্মগ্রহণ করেননি তাদের তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কোনো সুযোগ ছিল না, কিন্তু মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি তার দুরকম ছিল। কিছু লোক ছিল পাকিস্তানের আক্রমণ করার পরে ভয়ে, প্রাণের ভয়ে ঘরে লুকিয়েছিল। গ্রামে পালিয়ে গেছিলাম আমরা সকলেই, পাহাড়ে পালিয়ে গিয়েছিলাম, একটা ঢিল পর্যন্ত মারার সুযোগ আমরা লাভ করিনি। আমি তাদের দুর্ভাগা বলবো। উদাহরণ হচ্ছে কি 1971-এ বাংলাদেশের লেখক সাহিত্যিকরা শপথ নিয়েছিল ফেব্রুয়ারি মাসে শহীদ মিনারে দাঁড়িয়ে ডক্টর আহমদ শরীফের নেতৃত্বে যে আমরা পাকিস্তান সরকারের অনেক দালালি করেছি, আর দালালি করব না, এইবার বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। তাদের মধ্যে শতকরা 95 জন যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেনি শপথ নেওয়ার পরেও, কিন্তু 5 জন করেছে। আমি ওই 5 জনের জন্য গৌরবান্বিত। যারা করেনি তারা যে বাংলাদেশের বিরোধিতা করেছে তা নয়, তারা প্রাণ ভয়ে লুকিয়েছিল। তাদেরকে আপনারা কি বলতে পারেন? তাদেরকে সাহসের অভাবে কাপুরুষ বলতে পারেন, নাও বলতে পারেন। হয়তো মুক্তি দেশ যে আদৌ স্বাধীন হবে এটা অনেক লোকে বিশ্বাস করেনি, এবং প্রায় লোকই বাংলাদেশেই বলতো জিয়াউর রহমানের আমলে তো আমি বালেগ হয়ে উঠতেছি, তখন প্রায় শুনতাম গন্ডগোলের বছর। মুক্তিযুদ্ধ কথাটা চালু করার জন্য আবার একটা লড়াই করতে হয়েছে। যাই হোক, এই ক্ষেত্রে মূল বক্তব্য আমি পরিষ্কার করে বলি, মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে একটা বিতর্ক অনেকে সৃষ্টি করার চেষ্টা করেন। এইগুলিকে ইংরেজিতে বলে কুতর্ক, সফিস্ট্রি, অর্থাৎ তর্ক করার খাতিরে তর্ক করেন। ইট উইল মেক নো ডিফারেন্স। যারা মারা গেছে তারা আর ফিরে আসবে না, এবং তাদের সংখ্যা দিয়ে যেটা পরিবর্তনটা হবে ভবিষ্যতের কথা। এবং পাকিস্তানিরা বারবার এখনো বলছে এটা আমাদের ন্যাশনাল ট্র্যাজেডি। ওরা বলে, পাকিস্তানিরা বইগুলো লিখতেছে ট্র্যাজেডি অফ এরার্স, কমেডি অফ এরার্সকে ব্যঙ্গ করে একজন হচ্ছে ট্র্যাজেডি অফ এরার্স। মতিন উদ্দিন বলে এক জেনারেল একটা বই লিখেছে এই নামে। এমনকি সেই মেয়ে যার নাম মালালা ইউসুফজাই, সে তো একটা ইনোসেন্ট মেয়ে, অল্প বয়সী মেয়ে, সে মুক্তিযুদ্ধ দেখেন, সে লিখছে কি এটা ছিল একটা ন্যাশনাল ট্র্যাজেডি পাকিস্তানের জন্য। ওই মেয়ে এখন বিলেত থেকে যে বই বেরিয়েছে তাতে লিখতেছে আর কি এটা ছিল ভারত পাকিস্তান যুদ্ধ। আপনাদের আরো একটা গল্প বলি। এই যে জেনারেল জ্যাকব মারা গেছে কয়েকদিন আগে, এই আজকে তিনি বার্থ অফ এ নেশন বই লিখেছেন বাংলাদেশ। তিনি যখন বইয়ের আদি সংস্করণ বের করেন ভারতে, সেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ছবি ছিল বইয়ের প্রচ্ছদে। এটা যখন ঢাকা ইউপিএল থেকে বেরিয়েছে সেখানে অরোরা, নিয়াজিয়াদের ছবি দিয়েছে।
এবং জ্যাকব এটা শুনে খুবই দুঃখিত হয়েছে। উনি বলছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারাই, তারাই দেশ স্বাধীন করেছে। আমি বলতে চাচ্ছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নানা মাত্রার বিতর্ক আছে এবং সেই বিতর্ককে আমি অস্বাস্থ্যকর মনে করি না। বিতর্ক হওয়া উচিত, আলোচনা করা উচিত। আমাদের বহুদিন ধরে তর্ক, ফরাসি বিপ্লব নিয়ে 200 বছর ধরে অব্যাহত আলোচনা আছে। রুশ বিপ্লব নিয়ে আলোচনা হবে, বাংলাদেশের আলোচনাটা এরকম। তুর্কি বিপ্লব নিয়ে আলোচনা চলছে, এটা নিয়েও চলবে। কিন্তু বাংলাদেশের এই বিপ্লবের একটা অন্য দিক আছে, এসে অন্য দিকটার কথা বলছি। বাংলাদেশের এই বিপ্লব এখনো সম্পূর্ণ হয় নাই। আমি কথাটা আপনাদের বলি, ফরাসি বিপ্লব হয়েছিল আপনারা জানেন 1789 সালে শুরু বলি। কিন্তু ফরাসি দেশের যারা বড় ইতিহাসবিদ, যেমন জর্জ লাফা, তিনি একটা বই লিখেছেন, তার বইয়ের নামে হচ্ছে 1789, ফ্রেঞ্চ ভাষায় এটা কাব্য নফ বলে বইটাকে, 4 সেইখানে উনি লিখেছেন যে কি বিপ্লব তো শুরু হয়েছিল 2 বছর আগে গ্রামে 1787-তে। এবং ইনি এমন একটা লোক যিনি ফরাসি বিপ্লবের অধ্যাপক হিসেবে সারা জীবন কাটিয়ে গেছেন। তার এই বই বেরিয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধ শুরুর বছর 1939-এ, অর্থাৎ ফরাসি বিপ্লবের 150 বছর পূর্তি উপলক্ষে এই বইটা উনি লেখেন। যুদ্ধের সময় বইটা প্রায় নষ্ট হয়ে যায়। এটি ইংরেজিতে অনুবাদ হয়েছে দি কামিং অফ দি ফ্রেঞ্চ রেভলিউশন নামে। রবার্ট পামার বলে আমেরিকান একজন লোক এটা অনুবাদ করেছেন। আমি কথাগুলি বলছি এই জন্য যে এখন লোকে মনে করে ফরাসি বিপ্লবের আয়ু কত ছিল। কেউ বলে 10 বছর, নেপোলিয়ন ক্ষমতা দখল করে সম্রাট হয়ে গেছে, ফরাসি বিপ্লব শেষ। আর যে বলছেন না, নেপোলিয়ন যে বছর ক্ষমতা হারালেন 1815-তে, সেই বছরই ফরাসি বিপ্লব শেষ। শুরুটা কোন বছর, 87 না 89, শেষটা কোন বছর, 1799 না 1815। কিন্তু এখন বড় ইতিহাসবিদরা বলছেন ফরাসি বিপ্লবের অব্যাহত গতি আজও চলছে। বিশেষ করে প্যারিস কমিউন 1871 পর্যন্ত এটা অব্যাহত চলেছিল। যেই বিপ্লব বুর্জোয়ারা করেছিল 1789-তে, সেটা 2 বছর আগে চাষিরা করেছিল, ওটা স্বীকৃত হয় নাই। এবং শ্রমিকেরা সেটা প্রায় 80 বছর পরে করেছে, 1871-এ। এই জন্য বলছি বিপ্লব, বাংলাদেশের বিপ্লব এখনো চলমান, মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। কথাটা বললে মনে হচ্ছে সস্তা একটা রাজনৈতিক বক্তৃতা দিচ্ছি, কিন্তু তা নয়। মুক্তিযুদ্ধের যেগুলো অঙ্গীকার ছিল, একটা ছিল পাকিস্তানিরা এখানে বাংলাদেশিদেরকে একদিকে মুখে ভাই বলেছে, অন্যদিকে থুতু দিয়েছে নিম্ন জাতি হিসাবে। বিপদটা হচ্ছে এখানেই, পাকিস্তানিরা যাদেরকে মুখে থুতু দিয়েছে তাদেরকে বলেছে তোমরা বাঙালি মুসলমানরা ঠিক পাক্কা মুসলমান নও, তোমরা হিন্দুদের মতো, সুতরাং তোমরা হিন্দু। তখন এখানকার মুসলমানদের প্রমাণ করার চেষ্টা করতেছে, না না আমরা তোমাদের খাঁটি মুসলমান। মানে এখানে সংগ্রাম দুইটা। বাংলাদেশের মুসলমান এবং হিন্দুরা একসাথে মিলে বাংলাদেশ স্বাধীন করেছে। আমি সংক্ষেপে বলি, পাকিস্তানরা বারবার প্রমাণ করতে চেয়েছে এটা শুধু হিন্দুরা করছে, মুসলমানরা করছে না। আর যে সমস্ত মুসলমান ভুল করে করছে তারা মুসলমানই নাই, এটিচিউডটা ছিল সেইটা। দুর্ভাগ্যবশত বাংলাদেশে এখনো আবার সেই রাজনীতি ফিরিয়ে আনার লোকের অভাব হচ্ছে না, এটা হচ্ছে দুর্ভাগ্য। আপনি নতুন সংগ্রামে যাবেন কি করে? এই যে মেনন সাহেব বললেন আসুন না আমরা মুক্তিযুদ্ধের পক্ষেরা নিজেরা পাতানো ফুটবল খেলি, ও খেলতে পারলে তো আপনি খেলতে নেই। আমি যে ওই খেলা আবার খেলা যাবে না। এখন বাংলাদেশে যে নতুন প্রশ্নগুলো দেখা দিয়েছে সেগুলো হচ্ছে এই জন্যই বলি, যদি যে কারণে ধরেন ধর্মীয় দলগুলিতে এখানে 1969-ও ছিল, 70 নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই, তারা ভোট কিন্তু কম পায় নাই। আওয়ামী লীগ আসন পেয়েছিল 162-এর মধ্যে 160, দেয়ারপর 169-এর মধ্যে 167। রাজা ত্রিদীপ রায়েরটা পায় নাই, আর এদিকে নুরুল আমিনেরটা পায় নাই। প্রাদেশিক নির্বাচনে তাই হয়েছিল। কিন্তু বোঝার বিষয়, পপুলার ভোট যেটা বলে কত পেয়েছিল আওয়ামী লীগ? কত পাইছিল? কেউ বলে 80%। আমি ধরেন 80%টাই গ্রহণ করি, আপনার থেকে আরো বাড়াইয়া দিলাম, বাকি 20% ভোট দেয় নাই। এরা বিভিন্ন দলকে ভোট দিয়েছে, কেউ মৌলানা ভাসানীর অনুসারী ছিল, কোনো ভোট দিব না, ভোটের বাক্সে লাথি মেরে তারা অন্যদিকে গেছিল। এই কথাটা আমি বলতে চাই, কিছু লোক সবসময় ধর্মীয় রাজনীতি পাকিস্তান আমলে করেছে, অনেকে 47 সনের পাকিস্তান করার স্মৃতি থেকে আর উদ্ধার পেতে পারে নাই। কিন্তু যেমন আমি যে কয়েকটা উদাহরণ দিলাম, অধ্যাপক আবুল ফজল বাংলার বিবেক বলে পরিচিত হয়েছিলেন। উনি শুরুর দিকে জিন্নার ভক্ত হয়েছিলেন, কিন্তু শীঘ্রই বুঝতে পেরেছেন এই কাজ তো ঠিক না। বেগম সুফিয়া কামালও তাই করেছেন। এইটার জন্য তাদেরকে অনেকে দোষারোপ করে, আমি এটা তার দোষ বা অক্ষমতা দেখি না, ওটা তার বৈশিষ্ট্য। কিন্তু বলতে পারেন যে তার দূরদৃষ্টি ছিল না, কিন্তু তার নিকট দৃষ্টি ঠিকই ছিল। এইভাবে আমাদের 1971-এ এসে অনেকে পাকিস্তানের প্রতি মোহ ত্যাগ করতে পারেনি। কবি ফররুক আহমদ হচ্ছে তার একটা করুণ উদাহরণ। ফররুক আহমদ পাকিস্তান চেয়েছিলেন, নজরুল ইসলামকে খুব গালিগালাজ করেছেন। গোলাম মুস্তফা নজরুল ইসলামকে বলছেন সে পাকিস্তানের জাতীয় কবি হতে পারে না, কারণ নজরুল তো কোনোদিন পাকিস্তান চায় নাই। এটা সত্য কথাই, নজরুল বেঁচে থাকলেও চাইতো না। গোলাম মুস্তফা সেই জন্য বলছেন নজরুল ইসলামকে পাকিস্তানের জাতীয় কবি বলা যায় কিনা বলে তিনি কলকাতাতে সভা ডেকেছেন 1940 সনে। পাকিস্তান হবার 7 বছর আগে নজরুলকে, ভাগ্যিস নজরুল অসুখ হয়েছিল, নাহলে তো সে নজরুলকে গলা টিপে মেরে ফেলতো না। এগুলি কোনো মিথ্যা কথা নয়, আমি ঐতিহাসিক ভিত্তি থেকেই বলছি। তো যা হোক, ফররুক আহমদ 1971-এও বাংলাদেশকে সাপোর্ট করতে পারেন নাই।
ফরুক আহমদের ছেলেরা, আমি বিশ্বস্ত সূত্রে জানি, আলবদরে যোগ দিয়েছিল। পুত্রের অপরাধের জন্য আমি পিতাকে অপরাধী করছি না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীন হওয়ার পর তিনি কিন্তু রেডিওতে চাকরি করেছেন। তখন তাকে বলেছিল, এই যে এম আর আক্তার মুকুল, মুস্তফা রওশন আক্তার মুকুল, তাকে বেতন টেতন দেওয়ার পর বলছে কি আপনি এখন বাংলাদেশের পক্ষে কিছু লিখুন না। ফরুক আহমদ বলছে আমার কি এখন লেখার সেই মুড আছে? উনি আর কিছু লিখতে পারেননি, কিন্তু বাংলাদেশ বিরুদ্ধে বেশ কয়েকটা কবিতা উনি লিখেছেন তখন 74-এ, তারপরে মারা গেছেন। এই আহমদ সাফা বেঁচে থাকতে ফরুক আহমদের পক্ষে একটা প্রবন্ধ লিখেছিলেন, কবি ফরুক আহমদের কি অপরাধ। ফরুক আহমদ সাফার এই লেখার পরে তার বেতনটা মিজানুর রহমান চৌধুরী গিয়া কবির বাসায় দিয়ে আসে। কবি তো কবি আফটার অল, কিন্তু এই কবি তো বাংলাদেশের মুক্তিকে সমর্থন করতে পারেননি, এটাও তো ফ্যাক্ট। এই জন্য আমি বলছি মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করতে পারেননি তাদের মাপকাঠি কি হবে। আমি আপনাদের একটা গোপন তথ্য বলি, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ আমাকে বলেছেন এটা। আমি আব্দুল্লাহ আবু সাইদকে জিজ্ঞেস করেছিলাম, স্যার 71-এর সময় কোথায় ছিলেন? বলে আমি ঢাকা কলেজে শিক্ষক ছিলাম, তখন আমি পালিয়ে জগন্নাথ কলেজে ট্রান্সফার করে নিই। এই জগন্নাথ কলেজে লুকিয়েছিলাম, তখন তো লেকচারার মাত্র বুঝে উঠতে পারেনি। বলে যুদ্ধের 2 বছর পরে হঠাৎ দেখে একটা তরুণ এসে হঠাৎ আমার পায়ে উপর হয়ে পড়লো। উপরে বলে কি হয়েছে কি হয়েছে? বলে স্যার আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। কেন ক্ষমা চাইতে আসছেন? বলে আপনাকে খুন করার জন্য দুইবার আমি আপনার বাসায় গিয়েছিলাম 1971-এর সময়, আমার কাছে অ্যাসাইনমেন্ট ছিল। এটা আব্দুল্লাহ সাহেব নিজেই বলেছেন আমাকে ডিসেম্বরের 10 তারিখ, এখন 1 মাস 5 দিন হলো। তো কেন কি হলো? দেখে কি এই ছেলে কবি ফরুক আহমদের ছেলে, বলে তারা পার্টির অ্যাসাইনমেন্ট দিয়েছিল আব্দুল্লাহ সাহেবকে খুন করার জন্য। আব্দুল্লাহ সাহেব গৌরব করে আমাকে বলছেন, আমি যদি ঢাকা কলেজে আমার কোয়ার্টারে থাকতাম তাহলে আমি নিহত হইতাম। ওই সময় যে আমি ট্রান্সফার হয়েছে সে সেটা জানতো না। পরে যখন সে দেখছে কি আব্দুল্লাহ সাহেব এত ভালো লোক, তখন তার কাছে ক্ষমা চেয়েছে, আপনাকে যে মারতে গেলে যে কি যে ভুলটা করতাম, ভাগ্যিস আল্লাহ আমাকে সে সুযোগ দেয় নাই, কিন্তু আপনার কাছে এটা প্রকাশ করে আমি ক্ষমা প্রার্থনা করছি। এখন আপনার প্রশ্নের উত্তর আমি এভাবেই দিলাম যে ফরুক আহমদ বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্ক করতে পারেন নাই বলে তার কবিতা আমি ফেলে দেবো না, কিন্তু আমাকে এটা বলতে হবে তাকে যে পরে স্বাধীনতা পুরস্কার দিল জিয়াউর রহমানের আমলে, এটাকে ঠিক হয়েছে মনে করেন আপনারা? হ্যাঁ, এই ধরনের কাজ আমাদের দেশে হওয়ার সমস্যা হচ্ছে। এইটাকে কি আপনি ন্যায় বিচার বলবেন? তাহলে আমি একটু শেষ করি। অ্যান্টিগনি নাটকের কথা আপনারা অনেকেই জানেন। আমি বলছি কি, অ্যান্টিগনি যখন তার এক ভাইকে কবর দিল, যাকে কবর দিতে রাজা নিষেধ করেছিল, তখন অ্যান্টিগনি বলে আমার কাছে আমার ভাই ভাই, আমি তো সেই রাজাকার না দেশপ্রেমিক এটা চাইব না। তখন রাজা ক্রেয়ন, যিনি অবভিয়াসলি ভুল করেছেন অন্য ক্ষেত্রে, বলছেন কিন্তু তাহলে তুমি কি এটা ভেবে দেখেছো তোমার যে ভাই মুক্তিযোদ্ধা তাকে যেভাবে স্যালিউট দিয়ে গার্ড অফ অনার দিয়ে কবর দিয়েছি, তোমার এই ভাইকে যদি তাই দেয় তাহলে দুজনকে সমান করলে ন্যায় বিচার কি ব্যাহত হবে না? অ্যান্টিগনি উত্তর দিতে পারে না। সে বলছে কি সেটা তোমার বিচার, কিন্তু আমার বোন হিসেবে আমার কাছে 2 ভাইয়ের সমান। এখন কে সঠিক কে বেঠিক সেটা আপনারা বলবেন। আমি বলছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যারা অংশগ্রহণ করতে পারেনি তাদেরকে প্রথমে বলবো, আমি ভালোবেসেই বলবো, তারা দুর্ভাগা, সুযোগ পেয়েও তারা পারেনি। আমার বন্ধু পরিচিত অনেকে আছে যৌবন থাকা সত্ত্বেও তারা যুদ্ধে যেতে পারেননি, অনেকে সুযোগ পাননি, তাই মানে তাদেরকে আমি দালাল বলবো না। আপনাদের মনে থাকতে পারে হলিডে বলে একটা পত্রিকা ছিল, এখনো আছে, কিন্তু এখন আগের মতো পঠিত হয় কিনা আমি জানি না। এনায়েতুল্লাহ খান 1972 সনের কোন এক সময় হয়তো ফেব্রুয়ারি মার্চে একটা হেডলাইন দেয় 65 কি বলে মিলিয়ন কোলাবোরেটরস, মানে উনি ব্যঙ্গ করছিলেন সরকারকে, অর্থাৎ যারা মুক্তিযুদ্ধ ওই পারে যায় নাই, 1 কোটি গিয়েছিল, আমরা 6.5 কোটি জানি, আমরা সবাইকে কোলাবোরেটর। উনি তৎকালীন সরকারকে গালি দেওয়ার জন্য এটা বলেছিলেন। কিন্তু 2টা কথার মধ্যে একটা সত্য এবং একটা মিথ্যা জড়িত আছে। সত্যটা হচ্ছে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ঐতিহাসিক সুযোগ থেকে অনেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু অনেকে নিয়েছেন। এখন পরবর্তীকালে যারা জন্মেছেন তারা বলতে পারেন আমাদের ভবিষ্যতে এরকম সুযোগ আসলে আমরা মিস করবো না। তো দেখা যাক আপনি ভবিষ্যতে কি করেন, আমাদের দেশে সেই ক্রাইসিসটা কি হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের ন্যায় বিচার সম্পর্কে আমি যেটা বললাম, ন্যায় বিচারের স্লোগানটা আমাদের সমাজে ছিল 3 ভাবে। একটা ছিল মুক্তিযুদ্ধের দলিলের মধ্যে আমরা বলেছি যে আমাদের 4 রাষ্ট্রীয় আদর্শ। মুক্তিযুদ্ধের সময় 4 রাষ্ট্রীয় আদর্শ ছিল না, আদর্শ ছিল 3টাই। জাতীয়তাবাদ কথাটা তখন আমরা লিখি নাই, আমি সেই কথাটা আপনার মনে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই 3টাই ছিল। জাতীয়তাবাদটা 1971-এর ডিসেম্বর মাসের 22 তারিখের পরে যোগ হয়েছে কোন একদিন, যাক, কিন্তু তাই বলে জাতীয়তাবাদী প্রেরণা ছাড়া আমরা লড়াই করি নাই, সেটা শব্দ হিসেবে কখন আসছে। কিন্তু মূল প্রেরণা, সামাজিক প্রেরণা হচ্ছে পাকিস্তানিরা আমাদেরকে নির্বাচিত হওয়ার পরেও ক্ষমতায় বসতে দেয় নাই, তদুপরি বিশ্বাসঘাতক হিসেবে যুদ্ধ শুরু করেছে, সেই কারণেই আমরা মুক্তিযুদ্ধ ঘোষণা করলাম দেশ স্বাধীনের জন্য। কিন্তু যে রাষ্ট্র আমরা তৈরি করব এটা হবে প্রজাতন্ত্র, এবং প্রজাতন্ত্রের লক্ষ্য হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার।
আপনি মানবিক মর্যাদার কথা যদি ধরেন, আমাদের কি মানবিক মর্যাদা আছে? আপনি যখন হাসপাতালে যান, সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য, অথবা আপনি যদি গভর্নমেন্টের পাসপোর্ট অফিসে যান, অথবা যদি ট্যাক্স অফিসে যান, আপনাকে বসতে দেয়? ভদ্রলোকের বাড়িতে গেলে ভদ্রলোককে বসতে দিতে হবে, গভর্নমেন্টকে আপনার বসার করতে দেবে। কিন্তু আমাদের দেশে মানুষের কোনো মর্যাদা নাই, এখনো প্রতিষ্ঠিত হয়নি। এখন এটা কোন দিকে সেটা আমি মাপতে পারবো না, আমার সেই ব্যারোমিটার নেই। কিন্তু যখন একজন লোক পাসপোর্ট প্রার্থনা করতে যায়, এটা তো আমার নাগরিক অধিকার, আমি তো ফি দিয়েছি। কিন্তু পাসপোর্ট অফিসে ঢাকায় দেখেন, চট্টগ্রামের কথা আমি জানি না, 2-2.5 হাজার লোক দাঁড়িয়ে থাকে দিনের পর দিন, একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আপনি যে কোনো আমেরিকান পাসপোর্ট অফিসে যান, মানুষকে মানুষ হিসেবে গণ্য করে, ভারতীয় দূতাবাসে যান, গণ্য করে। তো মানবিক মর্যাদা হলো কোথায়? আপনি কি নাগরিক হলেন? আপনাকে তো বসতে বলে না, এক কাপ চা দেওয়া দূরের কথা, আপনাকে একটা আসন দিতে হবে। তো লোকের ওয়েটিং রুমে তো ওয়েটিং রুম থাকবে, তো আপনার নম্বর থাকবে, তো কার পরে কে আসবে, কিছুই তো নাই। আমি জানি সবাইকে একসাথে পাসপোর্ট দেওয়া যাবে না, আগে 1 সপ্তাহ জায়গায় এখন নাকি 1 মাস করেছে অপেক্ষার সময়। কিন্তু একটা ফর্ম নেওয়ার জন্য আপনাকে 4.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, 6 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে কেন? আমি বলছি মানুষকে মর্যাদা কোথায় দেওয়া হয়? আপনারা যারা ডিসপেন্সারিতে ওষুধ নিতে যাইতেন, আমি তো ছোটবেলা থেকেই ওষুধ নিতে যাইতাম, সেইখানে যেরকম দুর্ব্যবহার করতাম মহেশখালীর হাসপাতালে, আমি দেখি ঢাকাতে একই দুর্ব্যবহার করে। এখন প্রাইভেট হসপিটালে ভালো ব্যবহার করে, কারণ আপনি পয়সা দিচ্ছেন বলে। সুতরাং সামাজিক ন্যায় বিচারটা তো পয়সার সাথে যুক্ত হয়ে পড়ছে। আমি পয়সা থাকলে মানবিক মর্যাদা পাই। হ্যাঁ, এখন যাদেরকে অ্যাডভান্টেজ আছে, চেহারায় চেনে, তাদেরকে একটা অ্যাডভান্টেজ দেয়, সেটাও একটা মূলধন। আমাকে অ্যাডভান্টেজ দেয়, ফর এক্সাম্পল, আমাকে চিনতে পারে, আপনাকে টিভিতে দেখেছি বলে, তো সেইটা তো একটা বিশেষ অধিকার মাত্র, এটাকে প্রিভিলেজ বলে। আমি বলছি প্রিভিলেজ নয়, রাইট। আপনি বলতে পারেন যে আমাদের দেশে যত লোক, আমরা অত কর্মচারী করতে পারিনি, একটু তো আপনাকে কষ্ট পেতেই হবে। আপনারা পুলিশের কাছে যারা যান, তারা জানেন পুলিশ কি ব্যবহার করে কয়জনের সাথে। তাহলে মানবিক মর্যাদা হলো কোথায়? আমল প্ল্যাটোর সমাজতন্ত্রের দরকার নাই, কার্ল মার্ক্সের দরকার নাই। আপনি ইউরোপের সোশ্যাল ডেমোক্রেটিক রাষ্ট্রগুলিতে যান, নরওয়ে, সুইডেন, ডেনমার্কে যান, সেখানে খুব রেসিজম চলে। এমনকি আমি কালো লোক হওয়া সত্ত্বেও আমার সাথে কোনোদিন দুর্ব্যবহার করেনি। আসেন, বসেন, আমাকে বলবেন না না আপনাকে দেওয়া যাবে না, কিন্তু সেটা ভদ্র ভাষায় বলে, দলিলপত্র থেকে আপনি এই ভুল করেছেন, এই ভুল করেছেন, এই ভুল করেছেন। অন্তত মানবিক মর্যাদাটা বেশিরভাগ মানুষের জন্য ওসব দেশে প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমি মনে করি আমাদের জীবনকালের মধ্যে এটা সম্ভব। একজন মানুষকে কি, আপনার বাড়িতে যখন অতিথি বেড়াতে আসে, আমরা চট্টগ্রামে কি বলি, গরবা বলি না? গরবা মানে কি? যে গড়বারে আসতে পারে, যার কোনো বার লাগে না। বাংলা এটাকে কি বলে? অতিথি বলে। অটা টিপে ধরেন, আর কি থাকে? তিথি। যার তিথি লাগে না, ইউ ডোন্ট নিড এন অ্যাপয়েন্টমেন্ট, যে বিনা অ্যাপয়েন্টমেন্টে আসতে পারে। আর চাটগিয়াদের কথা বলে, চাটগিয়া ভাষা তো অসাধারণ সমৃদ্ধ ভাষা, তাই না? গরবা এবং অতিথি একই কথা, যে গড় বারে আসে। এমন চট্টগ্রামের কাছে গম আসনই বলি যে আমরা, এটা অনেকে হাসাহাসি করে, তা তো জানে না। গম মানে হচ্ছে গমনরত থাকা। আপনি গম আসন, আর ইউ ইন সার্কুলেটিং কন্ডিশন? ফ্রেঞ্চ সুন্দর বলে কোমো সাবা সাবাবিয়া, ভালো চলছে। কেমন চলছে ওটা? চট্টগ্রামে এটা গমছে কিনা? কেন আমরা বুদ্ধং শরণং গচ্ছামি যখন বলি, যাওয়া, গমন করা, চট্টগ্রামের ভাষা থেকে বললাম। আপনি মানুষকে, অতিথি হচ্ছে নারায়ণ, কিন্তু অতিথিকে আমরা নারায়ণ হিসেবে ট্রিট করি? বিবেচনা করি না তো। অতিথিকে তো আমরা মনে করি কুকুর মনে করি। তাহলে মানবের মর্যাদা রাষ্ট্র কথা। এই যে আমি রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করছি না, আমাদের সমাজের মধ্যে এটা প্রতিষ্ঠিত হয়নি। আমরা আগে বলতাম মেয়েদেরকে আগে দিতে দিন, বৃদ্ধদেরকে বসতে দিন, কই আমরা দিচ্ছি? গাড়ি তোটার সময় দেখছি, ট্রেনে আসলে তো বোঝা যায় কি করে। যা হোক, মানে বাংলাদেশের অবস্থা পরে বলবো। ভবিষ্যৎ বাংলাদেশের কোন শ্রেণীর সময় ভারসাম্য ন্যায়বিচার নিশ্চিত হবে? আমি বলছি যে আমি কোন রাজার নাম ছাড়া ভারতবর্ষের ইতিহাসে একটা সারমর্ম আপনাকে বললাম, একটা অংশ আমি বলি নাই। ভারতবর্ষে কার্ল মার্ক্স যেমন বলেছেন আদিম সাম্যবাদ বলে। কখন আদিম সাম্যবাদ ছিল? যখন যথেষ্ট জমি ছিল না, অল্প জমি ক্লিয়ার করে সবাইকে খেতে হয়েছে। আপনি তো বলতেই পারেন এরপরে কখন ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব হলো? আপনি গ্রিসের কথা বাদ দেন, ভারতে আসেন। কার্ল মার্ক্স সমাজের প্রগতির তালিকা করতে গিয়ে বলছে কি, এনশিয়েন্ট বা প্রিমিটিভের পরে উনি একটা নাম করেছিলেন এশিয়াটিক মোড অফ প্রোডাকশন, ফিউডালিজম, ক্যাপিটালিজম ইত্যাদি। অনেকে জিনিসটা বুঝে উঠতে পারে না জিনিসটা মানে কি। তো সেইগুলো যদি আমি বলি তাহলে অনেক লম্বা সময় লাগবে। আমি শুধু এইটুকুই বলি, সমাজ কখন থেকে শ্রেণী বিভক্ত হয়েছে, তারিখটা যেটাই হোক না কেন, সমাজে যারা উৎপাদন করে, যারা ব্যবসা করে এবং যারা তার সুবিধা ভোগ করে, এই 3টা শ্রেণী আপনি এমনি কল্পনা করতে পারেন। প্ল্যাটো চালাক করে বলেছেন 4টা শ্রেণী লাগবে মিনিমাম। 4টা মানে কিন্তু 4টা নয় শ্রেণী, শ্রেণী 18-20টা হইতে। ভারতে যেমন 4টা জাতপাত ছিল, কিন্তু বাংলাদেশে হিন্দু সমাজে কতটা জাতপাত আছে? 36 জাতপাত আছে। এই জাত কি? পেশা। ওই যে মুন্সি, মজুমদার, কানুনগো। আমাদের কানুনগো মানে কি? চট্টগ্রাম তো কানুনগোদের দেশ। আমার জন্ম মহেশখালীতে। এই মহেশখালীর মালিক ছিল কানুনগোরা। কৈলাস চন্দ্রের সম্পত্তি, অমুক চন্দ্রের সম্পত্তি, এগুলি কেমনে কিনলো?
কানুনগো মানে হচ্ছে যে কানুনকে জানে, ওই যে আমি জানের কথা বলছি কানুনজ্ঞ, কিন্তু ভারতে কানুন হচ্ছে আরবি শব্দ সিঙ্গুলার আইন, আর গো মানে হচ্ছে ভারতীয় সংস্কৃতের গ গ ঞ, তো এটাকে বাংলা ভাষা কানুনজ্ঞ না হয়ে যায় কানুনগো হয়ে যায়। কি সুন্দর না, আরবি এবং সংস্কৃত মিশে গেছে। ভারতের এন্টার ইতিহাস এরকমই, ইট ইজ ফিউশন, এক্সেলেন্ট ফিউশন। সেই জন্য বলছি ভবিষ্যতে কি শ্রেণী হবে, আমি কানুনগোকে শ্রেণী বলছি না, এটা হলো কি ইংরেজিতে বলে ক্লাস ফ্র্যাকশন। ক্লাসে নানা রকম ফ্র্যাকশন আছে। আপনি একটা শ্রেণী হচ্ছে যারা মূল উৎপাদন করে, আরেকটা দিকে যারা এটা পাহারা দেয়। সৈনিকদের আমরা দিই না, সেদিন প্রধানমন্ত্রী বললেন সেনাবাহিনী জনগণের অবিচ্ছেদ্য অংশ, জনগণই হচ্ছে সমস্ত শক্তির উৎস। তো ঠিকই তো আছে, জনগণের নেতৃত্ব দিয়ে সেনাবাহিনী দিয়ে থাকে, তো জনগণের নেতৃত্ব দিচ্ছে। তা আমি তো বলতে পারি শেখ হাসিনা আমাদের সেনাবাহিনীর অংশ, তা তো বলবো না, তিনি তো নেতৃত্ব দিচ্ছেন। তিনি কিন্তু অংশ না হলে তিনি নেতৃত্ব দেবেন কি করে? অনেকগুলো প্রশ্ন আছে, বলতে যায় না। আমাদের কাপড়ের নিচে আমরা সকলে ন্যাংটা নই কি? কিন্তু কাপড় পরেই তো আসি আমরা। আমি সব ভিতরের কথা বলবো না। আমাদের ন্যায় বিচারের জন্য যে শ্রেণীগুলো আছে বিদ্যমান, তাদের মধ্যে ন্যায় বিচার কি? প্রথমত যারা উৎপাদক তারা নানা ভাগে বিভক্ত, তাদের মধ্যে স্মিথ আছে, গোল্ড স্মিথ আছে, ব্ল্যাক স্মিথ আছে। আমরা যারা মুটে মজুর চামার বহু পেশার লোক আছি, কিন্তু তাদেরকে আমরা একসময় অস্পৃশ্যকে বলিনি। তাহলে মানবিক মর্যাদা থাকলো কোথায়? মানুষ অস্পৃশ্য হবে কেন? মুসলমানরা পানি খাইলে গ্লাসটা ধুইয়া আবার খাইতে আমরা বলিনি, তার মধ্যে পুরনো একটা বৈশিষ্ট্য আছে, সেটা তো মানবিক মর্যাদা হয় না। এখন কিন্তু আমরা হিন্দু মুসলমান বসে হোটেল একসাথে খাচ্ছি, পাইস হোটেলে খাইতে আমার ভালোই লাগে। আপনার নিশ্চয়ই পাইস হোটেলের কথা মনে আছে। পাইস মানে কি? হ্যাঁ, পয়সা, 1 পয়সা, অল্প পয়সা খাইতে পারতাম। কাজে আমাদের এটা আমাদের এক করে। হিন্দু পাইস হোটেল মানে বিভূতিভূষণের উপন্যাসের নামই আছে আদর্শ হিন্দু হোটেল। হ্যাঁ, ফুটো পয়সা এখনো বলে, পাইকে প্লুরালে পাইস বলে, মাউসকে যেমন মাইস বলেন, একই কথা তো। তো যা হোক, সামাজিক সুবিচারের প্রশ্নটা হচ্ছে সকলের অধিকার তৈরি করা। প্ল্যাটোর কথাও নয়, কমিউনিজমের কথাও নয়। আপনার অভিজ্ঞতাকে ব্যবহার করুন না। আমরা বাংলাদেশের পুরনো কবিতাগুলো আওড়াই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে না। এটা বলছে কি জন্য? সবার উপরে মানুষ সত্য ছিল না বলেই তো এটা বলতে হয়েছে, তাই না? ওইটা আমাদের করতে হবে। এখন ভবিষ্যৎ বাংলাদেশে কোন শ্রেণীর সময়ের ভারসাম্যে ন্যায় বিচার নিশ্চিত হবে? আমার মনে হয় যে কোনো দেশে একটা কথা মনে রাখবেন, উইদাউট দ্য ওয়ার্কিং ক্লাস, if the working class stops working for not 1 week but for 1 hour, the whole country will collapse. এই জন্য আমরা পদগুলি জরুরি সার্ভিস, এখানে কোন রকমের স্টপ করা যাবে না। কাজেই আমি বলবো কোন শ্রেণী, অনেক শ্রেণী, সেই শ্রেণীর কাহিনী এখন পুরোপুরি বলে শেষ করা যাবে না। আমরা ব্রডলি বলি, আর যারা 2 শ্রেণী দিয়ে শুরু করেছিল 4 শ্রেণী, কিন্তু 4 শ্রেণীতে সীমিত আছে, শত শ্রেণী হয়েছে। গভর্নমেন্টের গ্রেড দেখেন না, বেতনের জন্য কতটা গ্রেড করে। 20 নম্বর গ্রেডে যাবেন না 1 নম্বর গ্রেডে যাবেন, সিনিয়র সেক্রেটারি হবে না, শুধু সেক্রেটারি হবে। এবং পুলিশের প্রধান, মানে মজা হচ্ছে কি, হোম সেক্রেটারি আছে, আমাদের ডিফেন্স সেক্রেটারি আছে, পুলিশ প্রধান কিন্তু ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ সিনিয়র সেক্রেটারি। তাহলে তার যে হোম সেক্রেটারি সে তার উপরে না তার নিচে, অনেকগুলো গন্ডগোল হয়ে যাবে না? আমার মনে হয় 2-1টা দেন স্যার। এগুলো অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের ধর্মীয় মতবাদকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সাম্প্রদায়িক সম্প্রীতি ও ন্যায় বিচারের জন্য সুফিজমের প্রভাব কতটুকু? আকে মাজুল ইসলাম, সিএসবি, চট্টগ্রাম। আর এটা হচ্ছে যারা মৌলবাদী তারা শতকরা 100% মৌলবাদী, কিন্তু যারা প্রগতিশীল বুদ্ধিজীবী করে দাবি করে থাকেন তাদের কেউ কেউ 10% প্রগতিশীল, কেউ কেউ 50% সুবিধাবাদী, 15% কাপুরুষ, 5% একেবারে জড়বুদ্ধি, বলছেন আহমদ সভা। তারপরে এইসব দক্ষিণপন্থী ছদ্মবেশী প্রগতিশীল গোষ্ঠীকে কিভাবে পরাজিত করতে হবে? এরা কি অসাম্প্রদায়িক বাংলাদেশের শত্রু না? আলাউদ্দিন আল আজাদ, সন্দ্বীপ, চট্টগ্রাম। আপনাদের সবগুলো প্রশ্নের মধ্যে অনেক কথা বলার আছে। আমি এই যে আজিজুল ইসলামের প্রশ্নটা ধরি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ন্যায় বিচারের জন্য সুফিজমের প্রভাব কতটুকু? ডক্টর এনামুল হক একটা বই লিখেছিলেন, আপনারা জানেন, তার পিএইচডি থিসিস। এটা 1935 সনে উনি ইংরেজিতে লিখে ডিগ্রি পেয়েছিলেন। তার গবেষণা পরিদর্শকের নাম সকলেই জানেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বইটা তিনি 40 বছর ছাপাননি। এনামুল হকের ইংরেজিতে বলে প্রোক্রাস্টিনেশন। তার দীর্ঘসূত্রতা এত লম্বা ছিল। 40 বছর পরে 1975 সনে লিখেছেন, ভূমিকা লিখেছেন কি অসাধারণ কথা, যে পাকিস্তানের মধ্যে এটা ছাপা সম্ভব ছিল না। ঘাড়ে কি আমার মাথা দুটো? আমি কথাটা নিজের ভাষায় বললাম। তো কি লিখেছিলেন উনি? উনি বলছেন বাংলাদেশে ইসলাম প্রচার সম্পর্কে 2টা মিথ আছে। একটা হচ্ছে ইসলাম প্রচারিত হচ্ছে তলোয়ারের জোরে, আর একটা হচ্ছে কি মুঘল বাদশাহ রাজারা, সুলতানরা সুবিধা দিয়ে লোকজনকে প্রলুব্ধ করে মুসলমান করেছেন। উনি এটাকে রূপরেখা করার জন্য বলছেন এইভাবে হয়নি মুসলমান।
মুসলমান উনি যেটা বলেছেন সেটাকে অনেকে বিকৃত করে বলছেন ফকির দরবেশদের কেরামতিতে লোকে মুসলমান হয়েছে। কেরামতি শব্দের অর্থ কি? একজন আমেরিকান পণ্ডিত রিচার্ড ইটন একটা বই লিখেছেন প্রায় 20 বছর আগে, সেটা এখন আপনারা পড়তে পাচ্ছেন, মানে বেঙ্গল ফ্রন্টিয়ার ইন ইসলাম। এখানে বেশিরভাগ লোক মুসলমান হলো কেন? সেক্ষেত্রে দেখা যায় যারা পীর ফকির দরবেশ ছিলেন তারা নেহায়েত মাদ্রাসার ওলামা মাশায়েখদের মতো ছিলেন না, তারা কিন্তু সমাজের নেতাও ছিলেন। কিভাবে? নতুন এই যে চট্টগ্রাম যে নোয়াবাদ বলছে, অর্থাৎ 1764 সনের পরে যে জরিপ হয়েছিল এখানে, সেই জরিপে যে জায়গা অন্তর্ভুক্ত হয় নাই, তারপরে যখন আবার জরিপ হয়েছে তখন ওই জায়গাগুলির নাম বলছিল নোয়াবাদ, নয়াবাদ। মাহবুবুল হকের বইটা অসাধারণ, মাহবুবুল আলমের বইটা অসাধারণ বই, চট্টগ্রামের ইতিহাস 3 খণ্ডে লেখা। কিন্তু আশ্চর্য এই বই চট্টগ্রামে পাওয়া যায় না। তো চট্টগ্রাম লোকের দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠবে না আমার? না, তা তো বটেই। এইটা অসাধারণ ভালো বই। উনি যেহেতু সাব রেজিস্ট্রার ছিলেন, জমির ইতিহাস এত জানতেন এবং এত সুন্দরভাবে লিখেছেন। তার মধ্যে নোয়াবাদের কাহিনী উনি লিখেছেন। আমি যে আবাদ কথাটা মানে কি, আবাদ করে মৌলানারা কিন্তু আবাদেরও নেতৃত্ব দিয়েছেন। এটার নাম যে ইসলামাবাদ হয়েছে, অনেকে মনে করেন যে এটা বোধহয় ইসলাম খান নামে হয়েছে। নো, এটা আওরঙ্গজেবের আমলে শায়েস্তা খান নামে হয়েছে। মানে যিনি গভর্নর ছিলেন তার নাম তখন ইসলাম ছিল না। এই যে জালালাবাদ, ইসলামাবাদ, এই নামগুলো যদি দেখা যায় তখন বোঝা যায় এখানে যে সুফিরা নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সুফিদের মতবাদটা কি ছিল ইংরেজিতে বললে ভালো হয়, যে তারা দে এস্টাবলিশড এ রাপ্রোচমেন্ট বিটুইন দ্য হিন্দুজ এন্ড মুসলিমস। এই সুফিদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে বাদশা আকবরের মধ্যে। এখন আকবরকে অনেকে তখন বেহুদা গালি দিয়ে বলেছেন আকবর মুসলমান নাই। আর আকবর একটা নতুন ধর্ম প্রতিষ্ঠা করছে, এটা আমরা প্রত্যেকদিন বইতে পড়ি, দ্বীন এ ইলাহি। কিন্তু এখন আমি ইসলামী ভাষায় যদি বলি দ্বীন এ ইলাহি আর একটা ধর্ম নয়, এটা কি? এটা একটা তরিকা। আমি একজন ইংরেজি ইতিহাসবিদ যিনি এটা ভুল ব্যাখ্যাটা শুরু করেছেন তার নাম হচ্ছে ভিনসেন্ট স্মিথ। 1919 সনে তার বই বেরিয়েছে, হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া। তারপর ভারতের পণ্ডিতরা কেবল এটাকে নকল করেছেন। উনি তো ভালো করে জানেন না দিন শব্দের অর্থ কি। দ্বীন এ ইলাহি, দিন দেখে উনি মনে করছেন দিন মানে তো ধর্ম। আমি তো বলি আগে তো ধর্ম আমরা যে অর্থে আল্লাহ বলি সে অর্থে ধর্ম বলা হতো। বৌদ্ধ ধর্মের দেবতা, বৌদ্ধ ধর্ম বিলুপ্ত হওয়ার পরে হিন্দুরা বহুদিন ধর্ম ঠাকুরের পূজা করতো। হরপ্রসাদ শাস্ত্রী তার একজন বিখ্যাত লেখক, বঙ্গে বৌদ্ধ ধর্মের প্রভাব দেখেন। তো প্রশ্ন হলো সুফি যাদেরকে বলা হচ্ছে তারা নতুন কোন ধর্ম, সুফিজম কথাটা আমি এই জন্য পছন্দ করি না। আমার মনে হয় এটা সুফিজম বলে, এটা এই যারা ব্যবসায়ী তারা এটা করছে। কুতুববাগ দরবার শরীফের মতো যারা করে তারা সুফিজম হচ্ছে শান্তির একমাত্র পথ। নো, সুফিরা যেটা করেছেন সেটা ইসলামী। এর থেকে আর একটা নাম দেওয়ার দরকার কি? ইসলাম নামটা মুখে আনতে খারাপ লাগে কেন? ইসলাম তো আমরা তো রাস্তা থেকে কুড়িয়ে পাইনি ইসলাম। আমি আমাদের ধর্ম নিরপেক্ষদের একটা সমস্যা হচ্ছে গিয়ে তারা ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, তারা পড়তেও চায় না। আমি যখন 2-1 শব্দ কোরআনের আয়াত টেলিভিশনে বললাম, লোক বলে তুমি কি মৌলবী ছিলে নাকি? আরে মৌলবী থাকার কি আছে? আমার কথা হচ্ছে আমি না জানতে পারি, এটার জন্য আমি ক্ষমা প্রার্থনা করব, কিন্তু জানাটাই তো স্বাভাবিক। আমি জানবো না কেন? ইসলাম ইজ পার্ট অফ বেঙ্গলস হিস্ট্রি, ইসলাম ইজ পার্ট অফ ইন্ডিয়াস হিস্ট্রি, ইসলাম ইজ পার্ট অফ ওয়ার্ল্ডস হিস্ট্রি। ইসলামকে উপেক্ষা করে কোনো বিশ্ব ইতিহাস নাই। তাহলে এখন যদি যে কোনো লোক এসে রাস্তায় এসে আপনাকে বলে আমি ইসলামের নামে, খেলাফতের নামে আপনাকে হত্যা করবো, এটা তো ইসলাম নয়। আমি দুটো কথা পরিষ্কার বলতে পারি। ইসলাম, আহমদ সফাই বলেছেন, ইসলাম মানুষকে আত্মহত্যায় প্ররোচিত করে না। এবং কারণে অকারণে যুদ্ধ ঘোষণা করা এটা ইসলামই তো নয়, এটা সাধারণ ন্যায় জ্ঞানের পরিপন্থী। তো যে কোনো লোক এসে ইসলামের নামে যে কোনো কিছু প্রচার করবে, আপনি সেটা গ্রহণ করে আপনি সেইটাকে ভুল মনে করে ইসলামকে ভুল মনে করবেন, এটা তো হইতে পারে না। আমাদের দেশে কিছু কিছু বুদ্ধিজীবী আছেন যাদের নিয়ে আলোচনা করা উচিত, যে তারা ধর্ম সম্পর্কে, মানে যে কোনো ধর্ম সম্পর্কে তাদের জ্ঞান নাই এবং ধর্ম নিয়ে আলোচনায় তারা করতে চায় না। কিন্তু তাদের ভিতরে অদ্ভুত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যখনই ইসলাম শব্দ তারা ভয় পেয়ে যায়। আতঙ্ক থেকে কখনো সঠিক চিন্তা হবে না, আপনাকে জিনিসটা জানতে হবে। ভারতের সন্ত্রাসবাদকে আতঙ্কবাদ বলে, হিন্দি ভাষার লোক যারা হিন্দি দেখেন আতঙ্কবাদ বলে। আমি তো আতঙ্কবাদী হয়ে লাভ নাই। এই মুক্তিযুদ্ধ তো আপনার চলছে এখানে। মুক্তিযুদ্ধের আগে এতগুলো ইসলামের দল ছিল, এইগুলিকে উপেক্ষা করে মানুষ সবাই আওয়ামী লীগকে কেন ভোট দিয়েছিল? আওয়ামী লীগ তখন অবিসম্বাদিতভাবে ন্যায়ের পক্ষে ছিল। ন্যায়টা মানে কি? পাকিস্তানের সাথে আমরা এখানকার জাতীয় অধিকারের যে ন্যায়, জাতীয় স্বীকৃতির ন্যায়, সেটার জন্য লড়াই করেছে। তাই না? এখন দেখেন অত লোক কিন্তু আওয়ামী লীগের পক্ষে ভোট দেয় না। আমি 5ই জানুয়ারি 14 সনের নির্বাচনের কথা বলছি না। তাহলে এটা হলো কেন? এটা তো হবেই সবসময়। এখন তার পাকিস্তান বন্ধু দল থাকার কথা নয়। আমরা নানা প্রশ্ন দ্বিমত করতেই পারি, আমাকে সবসময় 1970 সনের মতো এক পক্ষে ভোট দিতে হবে কেন? আমরা উই শুড হ্যাভ অ্যান অনেস্ট ওয়ে অফ দিস এগ্রিমেন্ট। সেটা যদি আপনি না করেন তাহলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রথম শর্ত হচ্ছে, আমরা বলি যে সকলের
অংশগ্রহণের অধিকার, এটা করতে হবে। এটা কিভাবে করবেন, কোন ফর্মুলায় করবেন, সেটা আমি আজকে একটা ব্যাকরণের মতো করে বলতে পারবো না। লক্ষ্য করার বিষয় যে এখন অনেকে বলছে যে আমি মনে করি প্রধানমন্ত্রী মাঝে মাঝে ভুল কথা বলেন। প্রধানমন্ত্রী বলে তিনি ক্ষমা পেতে পারেন না। কেন? কারণ তিনি তো মানুষ ভুল করেনি। একটা উদাহরণ দিই, বলতেন আমি বেতন বাড়িয়ে দিয়েছি, উনি বললেন বেতন মানুষের পেটে যখন ভাত পড়ে তখন মানুষ মর্যাদা জ্ঞান সম্পন্ন হয়। এটা তো ঠিক নয় কথা। আমি সবিনয়ে বলবো প্রধানমন্ত্রী ক্ষমতায় আমার উপরে হতে পারে, কিন্তু এইখানে তিনি আমি মনে করি আমাকে বোঝাতে পারেননি। আমি বুঝতে অক্ষম এই কথার অর্থ। মানুষ সবসময় মর্যাদা সচেতন হবে। যেদিন মানুষ মর্যাদা সচেতন হবে না, সেদিন সে পশু হবে। মানুষ তো তার মর্যাদার গুণেই মানুষ হয়েছে। কারণ কেন? মানুষ কেবল রুটিতে বাঁচিবে না, এটা বাইবেলের কথা। ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন, শ্যাল নট লিভ বাই ব্রেড অ্যালোন। তাহলে বলে কি আপনার পেটে ভাত আসছে একেবারে মর্যাদার কথা বলছেন? ন, আমি যখন উপোস থাকি তখন আমি মর্যাদা সচেতন থাকবো। এই জন্য বলছি আমাদের মধ্যে কোন রকমকে দ্বিমত করা যাবে না। আমি তো প্রধানমন্ত্রীর কোনো কথার বিরোধিতা করতে পারবো না, তাহলে এই দেশে কি করে আমি থাকবো? এগুলো আমাদের, আমি মনে করি আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করে তুলছি। উই শুড হ্যাভ দ্য রাইট টু ডিসএগ্রি উইথ দ্য পাওয়ার্স দ্যাট আর। এটাই বুদ্ধিজীবীদের কাজ। এই আহমদ সাহেব যাদেরকে 50 বার বলেছেন, এদের সম্পর্কে আহমদ সাহেব আরো গুরুতর কথা বলেছিলেন বন্ধুগণ। বলেছিলেন কি, বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না। তার মানে কি সব বুদ্ধিজীবীকে বাংলাদেশ স্বাধীনতা বিরোধিতা করেছেন তা নয়, কথার মর্মটা বুঝতে হবে। আকলমন্দের জন্য ইশারায় যথেষ্ট। আর এখন যা বলছেন 1972 সালে উনি লিখেছিলেন যে এটা হলে দেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না। বাংলাদেশের সমাজ কাঠামোর পরিবর্তন হয়নি দুঃখের মতো, কিন্তু সমাজের বৃদ্ধি হয়েছে, গ্রোথ। আমি সেদিন টেলিভিশনে ভুল করে একটা কথা বলে ফেলেছিলাম, সেটা হচ্ছে কি সমস্ত গ্রোথ ভালো নয়, ক্যান্সারও এক প্রকারের গ্রোথ। কিন্তু কোন গ্রোথ ভালো, কোন গ্রোথ ভালো নয়, আমাদের নেক্সট চ্যালেঞ্জ কি আলোচনার বিষয় ছিল। বর্তমানে চ্যালেঞ্জ কি আমাদের? অর্থনৈতিক আমাদের প্রবৃদ্ধি বৃদ্ধির চ্যালেঞ্জ, এগুলো ঠিক আছে। সামাজিক সামনে আমাদের নারীরা অনেক লেখাপড়ায় আসছে। আমি বলি সমাজের 50 ভাগ লোক নারী, 50 ভাগ লোক পুরুষ। তাহলে মানুষ বললে তো হয়, নারী পুরুষ বলতে হবে কেন? যে কারণে অনেকে আমাকে ভুল বোঝেন যে আপনি এখনো মুসলিম মুসলিম করেন কেন। আমি বলছি কি, আমি বলছি যদি মানুষ বলে সব হইতো তাহলে আর হিন্দু মুসলিম বলতে হতো না। কিন্তু আমি যদি ইতিহাসের বিস্তৃতি পরায়ণ না হই, তাহলে আমাকে প্রত্যেক গোষ্ঠীর কথা বলতে হয়। মানুষ নিজেকে কেন মুসলিম হিসেবে পরিচয় দিয়ে এসেছে, কেন হিন্দু হিসেবে পরিচয় দিয়েছে, সেটা আপনার কাছে যত দুর্ভাগ্যজনক হোক, এটা ঐতিহাসিক একটা ঘটনা, আপনার সেটা বলতে হবে। এখন নারী আর পুরুষের পার্থক্য মনে হইতে পারে আপনার বোধ শারীরিক। আমি নারী পুরুষের পার্থক্য মোটেও শারীরিক মনে করি না, এটা হলো মনোগাঠনিক। আমি জানি যে বহু পুরুষ আছে অনেক, তারা নারী ভাব সম্পন্ন, অনেক নারী আছে যারা খুব পুরুষালী। কিন্তু আমি একটা ভাবের কথাই বলছি, সমাজেও সেরকম অনেক রকমের শ্রেণীভেদ আছে। ন্যায় বিচার বলতে যে নারী পুরুষের ন্যায় প্রতিষ্ঠা করেছে বলে আমরা এমডিজি লক্ষ্য অর্জন করেছি, গৌরব করতেছি না। তার মানে কি, এটা একটু বলার মতো কথা। আমরা শিশুদের কথা বলছি, নারী ও শিশু নির্যাতন দমনের জন্য আলাদা আইন লাগছে কেন? মানব নির্যাতন আইন করলে তো হইতো। এই ক্ষেত্রে আমি বলবো এই কারণে একসময় ভারতের ইতিহাসে বিশেষ করে ব্রিটিশ যুগে হিন্দু মুসলিম পরিচয়টা প্রবল হয়েছে। এর আগে মানুষ এত হিন্দু মুসলিম পরিচয় ছিল না। কিন্তু এখন আমরা যদি সেটাকে অতিক্রম করতে চাই, তাহলে সে পুরনো কাসন্দি যেন না ঘাটতে হয়, তাহলে আমরা কি করব সেটা। এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, যেহেতু বাংলাদেশের চতুসীমার মধ্যে মুসলমানরা ধর্মীয় গোষ্ঠী হিসেবে সংখ্যা গরিষ্ঠ, এখানে তো কোনোদিন আমরা শিয়া সুন্নি দাঙ্গা দেখিনি। কিন্তু এখন বিদেশ থেকে আমদানি করে শিয়া সুন্নি দাঙ্গা যারা করাচ্ছে, আপনি তাকে কি দেশবিরোধী হিসেবে চিহ্নিত করবেন না? এমন এখানে কি সমস্যা হয়েছে, শিয়ারা কিটা করতেছে? যেহেতু সৌদি আরবের সাথে ইরানের লেগেছে, সুতরাং আপনাকে বাংলাদেশেও তার একটা অভিনয় করতে হবে, আপনাকে হোসনি দালানে গিয়ে আক্রমণ করতে হবে। এই কাজ কারা করছে? পুলিশের একটা ভার্সন আছে, কোন অপরাধীরা করছে। আমি সামাজিকভাবে বলছি, এটা নিন্দা করার জন্য বাংলাদেশের মুসলিম মৌলানারা কেন বাইরে আসবে না? মুসলমান যারা আমরা নিজেদেরকে ধর্ম ভীরু মুসলমান মনে করি, আমরা যদি এটা প্রতিবাদ না করি, তাহলে মুসলিম হিসেবে আমি আমার দায়িত্ব পালন করলাম। দায়িত্ব দু রকমের, আমাকে বাংলাদেশের নাগরিক হিসেবে একটা দায়িত্ব পালন করতে হবে, আমাকে বাঙালি হিসেবে একটা দায়িত্ব পালন করতে হবে। ঘটনাচক্রে আমি যেহেতু পুরুষ লক্ষণ বিশিষ্ট, আমার বন্ধু অবিক উসমান আমাকে যত টিস্কারা করুক না কেন, আমি তারপরে পুরুষ চরিত্র দাবি করবো। পুরুষ হিসেবে আমার একটা ঘোষণা আছে। দেশে এত নারী নির্যাতন বেড়ে যাচ্ছে কোন স্বাধীনতার পরে, কথায় কথায় বললাম। এই জিনিসগুলি বলছি, আপনার নানা পরিচয় আছে, এবং সেই জন্য বলবো বাংলাদেশের মুসলমানদের মুসলমান হিসেবে এই সন্ত্রাসবাদের বিরোধিতা করতে হবে। আর যেটাকে জঙ্গিবাদ বলছি, এটা আমি স্রেফ সন্ত্রাসবাদ ছাড়া কিছু বলতে চাই না। জঙ্গি কেন? জঙ্গ মানে কি? যুদ্ধ। এটাকে গ্রিক ভাষা, আপনাদের স্প্যানিশ ভাষা বলে গেরিয়া, আমরা বাংলা ইংরেজিতে থেকে আইনা গেরিলা বলি। তো আপনি মিলিটেন্ট বলে তাকে বেশি মর্যাদা দিচ্ছেন কেন? এটা তো আসলে এক ধরনের সন্ত্রাসবাদ।
কাজে মুসলমান হিসেবে প্রতিবাদ করব, বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিবাদ করব, সাধারণ স্রেফ মানুষ হিসেবে প্রতিবাদ করব। অনেকে বলছে না মুসলমান হিসেবে প্রতিবাদের দরকার নাই, যেহেতু এটা মুসলমান সমাজের নামে করা হচ্ছে, মুসলমান হিসেবে প্রতিবাদের একটা প্রাসঙ্গিকতা আছে। এবং সেটা বুঝতে পারছেন বলে আমাদের তথাগত সিভিল সোসাইটির লোকেরা কিছুই জানে না। তারা মনে করে কি সমস্ত জঙ্গিবাদের উৎস মাদ্রাসা, সেটা ঠিক নয়। ইউ ক্যানট ডু দিস, দিস ইজ কমিউনালিজম। আপনাকে বলতে হবে সমস্ত জঙ্গিবাদের উৎস আমি তো বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বলতে পারি, কারণ রাজীব হায়দারকে যারা হত্যা করেছে সব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একজন দুজন ছাড়া। তাহলে আপনি কখনো কি এটা বলেছেন? আপনার দৃষ্টিভঙ্গির মধ্যে এই পক্ষপাতটা আছে। হ্যাঁ, বলেন যে মাদ্রাসা সংস্কার করতে হবে, উন্নতি করতে হবে, সেটা মাদ্রাসার লোকদেরই করতে হবে, আপনি করতে পারবেন না। তারা যদি করতে আগ্রহী হন, আপনি তাকে সহায়তা করবেন। প্রত্যেক ধর্মের লোকের তার নিজের ধর্ম শেখানোর অধিকার আছে, এটা অন্য ধর্মে যেটা আছে না হলে আপনি কোয়েশ্চেন উইল লিড এনিটিউ। কিন্তু মাদ্রাসা হোক, নর্থ সাউথের হোক, সন্ত্রাসবাদকে আপনার কঠোর দমন করতে হবে। এখানে পার্থক্য আছে। আমি বলতে চাচ্ছি বাংলাদেশে ধর্ম পালনের স্বাধীনতা যদি দেন, বুর্জোয়া স্বাধীনতার মূল কথা হচ্ছে প্রত্যেক মানুষ তার ধর্ম পালনের স্বাধীনতা করবে, কিন্তু অন্যের ধর্ম পালনের স্বাধীনতা বাধা দিতে পারবেন না। এটা তো পরিষ্কার। অর্থাৎ কে ধার্মিক এবং কে অত্যাচারী এটা বোঝার মতো বুদ্ধি যদি না থাকে, তাহলে আমরা রাষ্ট্র করার যোগ্য নই। এবং সেইখানে যে প্রচারণা হচ্ছে, আমদানি হচ্ছে, এটাই আপনাকে থামাইতে হবে, আপনাকে এটা জানাতে হবে। স্যার আর দুই একটা থাকলে বলেন। এখানে আরেকটা হচ্ছে ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, পলিটিক্যাল ডিসঅর্ডার ইন দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড বাই প্রফেসর হান্টিংটন। এই বইয়ের তত্ত্বাবধানে বাংলাদেশের পরিবর্তনের উপর কেমন হতে পারে? এই বইয়ের কোনো তত্ত্ব নাই। আমি আপনার বলি, অনেকে বলে হাইড্রোলিক সোসাইটি। আমি হান্টিংটনের গুরুর কথা বলি। কার্ল উইটফোগেল বলে এক লোক ছিলেন। আমেরিকায় পলিটিক্যাল সায়েন্স বলে যে জিনিস বেরিয়েছে, এটাকে সায়েন্স বলা সায়েন্স শব্দের একটু অপমান। কার্ল উইটফোগেল ছিলেন একজন জার্মান পণ্ডিত। 1930-এর দশকে উনি জার্মানিতে পণ্ডিত হিসেবে বই লিখতেন। আমেরিকায় এসে 1957 সনে একটা বই লেখেন, নাম হচ্ছে ওরিয়েন্টাল ডেসপটিজম। সেখানে দেখা ওই যে কার্ল মার্ক্সের এশিয়াটিক সোসাইটির কথা আমি বললাম, সেটার মতোই যে আমাদের সোসাইটিগুলো হাইড্রোলিক সোসাইটি। হাইড্রোলিক সোসাইটি মানে কি? এইখানে চাষবাসের জন্য নদীকে বাঁধ দিয়ে পানির ইরিগেশন করাতে হয়, এবং এটা করার জন্য রাজা ছাড়া কেউ পারে না। মজার কথা খেয়াল করেন। এই জন্য উনি বলছেন তাহলে এই দেশগুলো রাজতন্ত্র তৈরি হয়েছে এই কারণে। রাজার যে নিরঙ্কুশ ক্ষমতা প্রাচ্যে হয়েছে, তার কারণ হচ্ছে রাজারা শুধু ইরিগেশন সার্ভিস দিতে পারে এবং রাজার অধীন হয়েছে মানুষ এই কারণে। কিন্তু বাংলাদেশের ইতিহাস যদি আপনি ঘেঁটে দেখেন, উনি এর মধ্যে ঢুকাইছে বাংলাদেশ থেকে মিশর থেকে পেরু পর্যন্ত এর মধ্যে আনছেন ওই ভদ্রলোক। মানে বিজ্ঞানের প্রতি চূড়ান্ত অপমান। কিন্তু বাংলাদেশের ইতিহাস রিচার্ড ইটন যেটা দেখেছেন, এই চট্টগ্রামে কোনো রাজা এসে বাদ দেয় নাই, কিন্তু এখানে মানুষ জঙ্গল আবাদ করেছে কি করে? পার্বত্য চাটিগুলিকে পিছনের দিকে, আমরা পার্বত্যদের কথা একেবারে আলোচনা আজকে করিনি, ঠেলে ঠেলে দিয়েছে। সারা বাংলাদেশ আবাদ করেছে এই সাধারণ মানুষ, কমিউনিটি বান্দা। তাদের নেতা হয়েছে কোথাও একজন সুফি মৌলানা, কোথাও একজন শেখ, মানে দরবেশদেরকে শেখ বলা হয়, এই জন্য আজকে শব্দটা বানিয়েছে ওলামা মাশায়েখ। অর্থাৎ আলিম এবং শায়েখদের মধ্যে দীর্ঘদিন একটা বিরোধ ছিল, সেটাকে মেলাবার জন্য হাইফেনটা দিয়েছে ওলামা মাশায়েখ। তারা এটা নেতৃত্ব দিয়েছেন। এখানে আপনি হাইড্রোলিক সোসাইটির রাজা পাইলেন কোথায়? এখন হান্টিংটন সাহেব কি? হান্টিংটন সাহেব তার প্রবন্ধটা প্রথমে ফরেন অ্যাফেয়ার্স পত্রিকায় লেখেন 1990-এর দিকে, পরে এটা বই আকারে বের হয়। তো তার বক্তব্য হচ্ছে পৃথিবীতে কমিউনিজম চলে যাওয়ার পর আর কোনো ইতিহাস নাই। তারপরে কি এখন পৃথিবীর 7টা সভ্যতা উনি ভাগ করেছেন উনি, কনফুসিয়ান সিভিলাইজেশন, ইসলামিক সিভিলাইজেশন, অমুক টমুক। সোজা কথায় পাশ্চাত্যের যত রকমের ভিন্ন সমাজ আছে সেগুলি তিনি 6 ভাগে ভাগ করেছেন। তার মধ্যে তিনি 1 নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করেছেন ইসলামিক সভ্যতাকে। এইগুলি হচ্ছে আবর্জনা, বস্তা পচা কথা। আপনার ডেন কার্নেগির বই দেখতেন তো আগে, ডেল কার্নেগি, প্রতিপত্তি ও বন্ধুলা, ওইগুলি যেই লেভেলের ইন্টেলেকচুয়াল বই, এগুলি সেই লেভেলের বই। শুধু আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটিতে তার চাকরি আছে বলেই তার বইকে লোকে মর্যাদা দিচ্ছে। ওর মধ্যে চিন্তার কোনো উপাদান নাই, ওই বই আলোচনার যোগ্য বলে আমি মনে করি না। কিন্তু যেহেতু প্রশ্ন আপনি করেছেন তাই বলছেন, এই বইয়ের রূপের কোনো আলোক নেই, এই বই অন্ধকার ছড়ায়। পৃথিবীর সোসাইটিকে এইভাবে ভাগ করা যায় না। পৃথিবীর ইতিহাসে দেখা যাবে প্রত্যেক যুগে পৃথিবীতে একটা নেতা থাকে। আমি বলি কিভাবে। গ্রিকদের সময় আমরা যে গ্রিকদের নেতৃত্বের কথা বলছি, রোমানদের নেতৃত্বের কথা বলছি, এইভাবে এক সময় দেখা যাচ্ছে কি আরবরা নেতৃত্ব দিয়েছে। তখন আরবদের চেয়ে সেরা আরেকটি শক্তি ইউরেশিয়া ছিল না। আমি নতুন দুনিয়ার কথা বাদ দিচ্ছি, সেটা আমরা জানতাম না। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা 3 বোন। এই নামগুলি কিন্তু স্ত্রীলিঙ্গ দেখেন, ইউরোপা, আফ্রিকা, আসিয়া। এই 3 বোনের নামে দেওয়া হয়েছে, এগুলি গ্রিক মিথোলজি অনুসারে। তো তাদের মধ্যে যে সভ্যতা গড়ে উঠেছে তার আমি শেষ দিকেই বলছি। 8ম শতাব্দী থেকে শুরু করে, অর্থাৎ 700 বছরের পর থেকে এই ইউরোপ, এই 3টা দুনিয়া মিলে অন্ততপক্ষে 500 বছর যারা নেতৃত্ব দিয়েছে, তাদের সভ্যতাগত পরিচয় তারা
আরবদের মধ্যে খ্রিস্টান আছে, এবং যেই নেতৃত্বের পর্যায়ে আরবরা ইসলাম ধর্মকে গ্রহণ করেছে। কাজে আরব সিভিলাইজেশনও বলতে পারেন, মুসলিম সিভিলাইজেশনও বলতে পারেন। কিন্তু তারপরে এখন যে নেতৃত্বে আছে, দেখা যাচ্ছে যে মুসলমানরা 500 বছর পৃথিবীর দাব দিয়ে বেরিয়েছে, ভারত মহাসাগরের উপর যারা রাজত্ব করেছে, তারা পর্তুগিজের কাছে হেরে গেল এবং ইউরোপের কাছে এখন তারা হেরে গেছে। এই কথাটা যদি আমরা সত্য বলে মনে করি, এতে কোনো দোষ নাই। সভ্যতার সবসময় এক এক দল নেতৃত্ব দেয় এবং নেতৃত্বের চ্যালেঞ্জ থাকে। আমরা ঠান্ডা যুদ্ধের সময় দেখেছি কি রাশিয়ানরা আমেরিকানদের বিরুদ্ধে লড়বে, এবং সেইটা তো এক করতে বলতে গেলে পাশ্চাত্য সভ্যতার অভ্যন্তরীণ দ্বন্দ্ব। তো এখন পাশ্চাত্য সভ্যতাই বা কি? আমি মনে করি জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। আমি আমার কথাই বলছি, সেই জাতির নামের মানুষ যদি হয়, তাহলে হিউম্যানিজম and Western civilization cannot go together. Western civilization is a denial of humanism. কেন? ওরা বলছে কি পৃথিবীর মানুষ নানা রেসে বিভক্ত। হান্টিংটনের বইটার ভিত্তি হচ্ছে রেসিজম, অর্থাৎ পৃথিবীর মানুষ নানান, মানে কালো মানুষ আর সাদা মানুষ, ককেশীয় মানুষ আর আফ্রিকান নিগ্রয়েড মানুষ এক হতে পারবে না। এটা সত্য যে আমরা নানা জায়গা থেকে এসে মিশে, বাংলাদেশে আমরা একটা সংকর জাতি হয়েছে। ধরেন আমরা, রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছেন যে আমরা বাংলা ভাষায় কথা বলিয়ে থাকি, তাই আমাদেরকে বাঙালি বলা হয়। চমৎকার সংজ্ঞা। ভাষা থেকে জাতীয় চাপা, এই দেশের লোকেরা যে ভাষায় কথা বলে সেই জন্য তাদেরকে বাঙালি বলা হয়, এটাও একটা সংজ্ঞা আছে। যেটা থেকে আপনি জান না কেন, সারা পৃথিবীর মানুষ যে অন্য প্রাণীর থেকে আলাদা হয়েছে, সেটা কি জন্য জানেন? তারা কথা বলে। কিন্তু তারা হাজার, এখন পৃথিবীতে 3500 5000 ভাষা আছে বলে আমরা বলি। ভাষা কাকে বলে, বুলি কাকে বলে, সেই তর্ক আমি না করেই বলছি, পৃথিবীতে এত ভাষা থাকার সত্ত্বেও আমরা এক মানব জাতি হলাম কি করে? কিন্তু সেখান থেকে ইউরোপেরা যে বিভাগটা করলো, কালো আর সাদা কখনো মিশবে না, এইটা তো মানবতাবাদের সাথে যায় না। ইউরোপীরা তো হিউম্যানিজম প্রচার করেছে, তারপরে তার দাস ব্যবসা করলো কিভাবে এত বছর? আপনি মানুষকে তো তার কথা দিয়ে দেখবেন। তো সেই সন্তান থেকে যদি হান্টিংটন সাহেব এসে বলে ভবিষ্যতের বিরোধ হবে চীনাদের সাথে, চীনাদের নাম দিল কনফুসীয় সভ্যতা। আশ্চর্য! মহাসতম সভ্যতা নয় কেন? কারণ মহাসতম পরে আসছে বলে। আমার কাছে কতগুলি বই আছে আলোচনার যোগ্য, কতগুলি বই আছে আলোচনার অযোগ্য। এটা আবর্জনার অযোগ্য বই। আবর্জনার অযোগ্য বলতেছে, এটা আবর্জনাও বলা যাবে না। তারপরেও এই যে 7টা ভাগ করেছে, আমি বলছি সেইটার ভিত্তিতে সে এখন বলতেছে বর্তমানে যে সংজ্ঞা তারা তৈরি করেছে, সেদিকে তারা বলছে কি ইসলামের সাথে পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব। আপনারা যারা মৌলানা মওদুদির বই পড়েছেন তারা জানেন 1950-এর দশকে সেই বই তিনি লিখে রাখছেন, ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব। সেই বই আমি পড়েছি 1964 সনে। আমি ক্লাস 2-তে পড়ার সময় বই পড়েছি। বিশ্বাস করেন আপনি? বিশ্বাস করেন? যারা আমার আত্মজীবনের সম্পর্কে প্রশ্ন করেছিলেন তাদের বলতেছি, এই সমস্ত বই তখন বাজারে সার্কুলেটেড হতো। আমি চোখে পড়লে তো না পড়ে পারা যায় না, কাগজের একটা ঠোঙা দেখলো আমরা পড়তাম। অর্থাৎ এই হান্টিংটনের বই হচ্ছে মওদুদির বইয়েরই ইংরেজি সংস্করণ। তো সেই বই, হান্টিংটন মৌলবী নয়, কিন্তু ওই যে মওদুদির কথাটাই উনি বলছেন। এটা আসে কোথা থেকে তাও বলি। পাশ্চাত্য যখন, ইউরোপের শক্তি যখন অটোমান সাম্রাজ্য ভেঙে ফেললো প্রথম মহাযুদ্ধের পর, তারা প্যালেস্টাইন কেড়ে নিল, সিরিয়া কেড়ে নিল, লিবানন কেড়ে নিল, ইরাক কেড়ে নিল। কার কাছ থেকে? তুরস্কের কাছ থেকে। তখন থেকে এই তুরস্কের মুস্তাফা কামাল যখন খিলাফত বিলুপ্ত করলো, তখন পাশ্চাত্য তৈরি করলো মিশরে একটা দল, মুসলিম ব্রাদারহুড। 1928 সনে, 24 থেকে 4 বছর পাকিস্তানে, মানে তৎকালীন ভারতে 1940-41 মৌলানা মওদুদি জামাত ইসলামী তৈরি করলো, হান্টিংটনের দল। হান্টিংটনের থিওরি হচ্ছে মওদুদির থিওরি। হান্টিংটনের থিওরি হচ্ছে আপনার ইকওয়ানুল মুসলিমিনের হাসান আল বান্না এবং কুতুবের থিওরি। তো সেই থিওরি তো পৃথিবীতে বহুদিন ধরে চলছে। তো হান্টিংটনটা নতুন শ্রোতা পেল কেন? কমিউনিজমের পতনের পর। কেন আজকে যা হচ্ছে, আপনারা খেয়াল করেছেন আফগানিস্তানে যখন প্রথম বিপ্লব হলো, লক্ষ্য করার বিষয়, প্রেসিডেন্ট দাউদকে ক্ষমতা, জহির শাহকে অপসারণ করে দাউদ সাহেব ক্ষমতায় আসলেন 1973-এ। আমি খুব সংক্ষেপে বলি, 78 সনে যখন দাউদকে ক্ষমতা সারিয়ে নূর মোহাম্মদ তারাকি ক্ষমতায় আসলেন, হাফিজুল্লাহ আমিন এবং নজিবুল্লাহ এরা যখন আসলো, তখন এদের বিরুদ্ধে ওয়ার্ল্ড মুসলিম কাউন্সিল গঠন করে সৌদি আরব কোটি কোটি ডলার ঢেলেছে। এই কথা কেউ এখন আর বলে না। যখন রাশিয়ানরা ঘটনা চক্রে আসে হস্তক্ষেপ করলো, তখন আমেরিকানরা সার্ফেস করলো। ওসামা বিন লাদেনকে তো তারাই নিয়ে গেছে। ওসামা বিন লাদেনকে 1986 সনে পাকিস্তানের বুদ্ধিজীবী একবাল আহমেদ ইন্টারভিউ করেছে, সেই ইন্টারভিউ আমি পড়েছি। তো বলছে কি একজন দেখি যে সিআইএ বলে ভবিষ্যতে নেতা হবে এই লোক। ইকবাল বলে তাহলে তার সাথে গালা করে। ইকবাল কিন্তু আরবি বলতে পারতেন, পাকিস্তানের লোক, তাকে ইন্টারভিউ করেছে। তো সে বলতেছে তখনই, তুমি এখানে আসছো কেন? বলে আমার মুসলমানদের পবিত্র ভূমিতে রাশিয়ানরা তাদের পা সেইটাকে অপবিত্র করেছে। তো তখন বলছে কি এখন সৌদি আরবের পবিত্র ভূমিতে 1990-এর সময় আমেরিকান সৈন্যরা গিয়ে হাজির হয়েছে।
ওসামা বিন লাদেনকে বলে তুমি যদি কনসিস্টেন্ট হতে হও, তুমি রাশিয়ানদের বিরুদ্ধে যে কারণে লড়েছো সেই কারণে তোমাকে আমেরিকানদের বিরুদ্ধে লড়তে হবে। তখন বিরোধ লেগে গেল। তো যা হোক, অনেক লম্বা কথা আছে, সব বলার মতো সময় নয়। আলাউল হকের প্রশ্ন হচ্ছে, সরকার কিংবা কোন পরিবর্তনের কারণে পূর্বের ইতিহাস পরিবর্তন হয়ে যায়, তাহলে সঠিক ইতিহাস বলে কি কিছু নেই? সঠিক ইতিহাসের ভিত্তি কি হতে পারে? এটা খুব ভালো প্রশ্ন, পারহ্যাপস দ্য মোস্ট ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। হ্যাঁ, অর্থাৎ ইতিহাসের ভিত্তি আছে। আপনার মানুষ ইতিহাসের দুটো অর্থ আমি বলতে পারি। আমি আপনাদের একটা শব্দ বলি, ঘোড়ার ডিম। কেউ দেখেছেন কোনোদিন? ঘোড়ার ডিম বলে কিছু কি আছে? কিন্তু ঘোড়ার ডিম কথাটা তো আছে। ঘোড়া আছে এবং ডিম আছে। ডিম মুরগির থেকে হয়, হাঁস থেকে হয়, অন্যান্য প্রাণীর থেকে হয়, আর ঘোড়া দাঁড়িয়ে আছে। আপনি দুটোকে যুক্ত করে সুকুমার রায়ের মতো প্রতিভাবান ব্যক্তি হলে আপনি ঘোড়ার ডিম একটা বানাতে পারেন। আর ইট ক্যারিজ, ঘোড়ার ডিমের মিনিং আছে। সেটাকে পরীক্ষায় কি পাইছো? বলে একটা ঘোড়ার ডিম পেয়েছি। মানে কি, আমি এটা শূন্য পেয়েছি, এটা ডিমের মতো লাগে কিন্তু এটা অবাস্তব। তবু আমরা তুমি রসগোল্লা পেয়েছি, আমি কি মিল করি? আমি যেটা শূন্য পেয়েছি সেটার যে আকৃতি, রসগোল্লার আকৃতির কাছাকাছি। এই জন্য আমি বলি যে পৃথিবীতে অনেক কথা আছে, যা শুধু কথা আছে, তার নিচে কোনো বাস্তব নাই। আমি কিন্তু তারপরেও বলবো, যত কথা আছে সবগুলো কথা, অনেকগুলো আছে উল্টা। যেমন আমার নাম সলিমুল্লাহ, সলিম শব্দের অর্থ হচ্ছে স্বাস্থ্যবান, সাউন্ড, এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি। কিন্তু আমি সবসময় খারাপ স্বাস্থ্যে ভুগেছি। কানা ছেলের নাম পদ্মলোচন হতেই পারে, শব্দ এবং তার অর্থ সবসময় থাকে না। ইতিহাস বলতে আমি প্রথমে বলেছি, যাহা এমন আছিল তাহাই হচ্ছে ইতিহাস। কিন্তু তার মধ্যে দুইটা নির্বাচন হয়, আমি শুরুতেই বলেছি। যাহা আছিল তাহা কবি রেকর্ড করেন নাই, আমি তো আর জানবো না। ফটোগ্রাফার তো কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে ছবি তোলেন, কিন্তু ছবিটা আরেক দিক থেকেও তোলা যেত, সেটা তার নাই। এখন ফটোগ্রাফের অনেক ফটো আছে, তার থেকে আপনি একটা সিলেক্ট করে নেন। একটা রিসেন্ট কথা বলি, ফরাসি একজন পণ্ডিত একটা বই লিখেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে, বানরাড অঁরি লেভি তার নাম। তার বই অনুবাদ করতে দিয়েছে আমার বন্ধু শিশির ভট্টাচার্যকে। তিনি চাটগে গেল, ফরাসি ভাষার শিক্ষক। তো তিনি অনুবাদ করার সময় ওখানে দেখছে কি, একসময় ওই সময়ের পাকিস্তানের ভাইস প্রেসিডেন্ট হলেন নুরুল আমিন। তো নুরুল আমিন ছবি রিসার্চ করতে গিয়ে উনি করলেন কি, ওনার এসিস্টকে বললেন কি, নুরুল আমিন একটা ছবি লাগাও এখানে। তো ছবি লাগাইতে গিয়েছে বলতে কি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আছেন এটিএম নুরুল আমিন, মির্জা ফখরুল ইসলামের আত্মীয়। উনি তার ছবিটা ওখানে লাগাই দিছে। বই তো বেরিয়ে গেছে, ফরাসি ভাষার বই, ইংরেজিতে বেরিয়ে, মানে বাংলা অনুবাদে। ফরাসি কালচার সেন্টারে এই বই এখন উইথড্র করে নিতে হয়েছে ওই রং ছবিটা দেওয়ার জন্য, কারণ পরিবারে সে আপত্তি করছে। আমি তো সেই নুরুল আমিন নই। কিন্তু ইন্টারনেটে আপনি দেখেন ছবির একটা বাহাল্য হয়, একটা ছবি লাগিয়ে দিছে। আমাকে শিশির নিজে বলেছে, বলে এই ভুলটা হয়ে গেছে, বইটা আমরা প্রত্যাহার করতে বাধ্য হলাম, আমার অ্যাসিস্ট্যান্ট এই ভুলটা করেছে। আমি কথাটা এই জন্য বলি, ইতিহাসে অনেক সময় কোনটা আপনি নির্বাচন করবেন সে সমস্যা হয়। যা হোক, তাহলে সঠিক ইতিহাসকে কিছু নেই। ওই ছবিটা নুরুল আমিনের করেছে বলে আমি প্রতিবাদ করলাম। সঠিক ইতিহাসের যিনি জনক বলা, ফরাসি যে আপনার গ্রিক দেশে বিখ্যাত হেরোডোটাস, উনি বলেন যে ইতিহাস হচ্ছে মিথ্যার জননী। কিন্তু তারপরে আমি বলবো, ইতিহাসের সাথে কিংবদন্তি বা ইতিহাসের সাথে পুরাণের পার্থক্য কি? পার্থক্য আছে। ইতিহাস হচ্ছে সেই জিনিস যেটা আমি যা প্রমাণ সাপেক্ষ, অর্থাৎ প্রমাণের জন্য যা অন্য কথা দ্বারা কন্ট্রাডিক্টেড হয়নি, তাকে আমরা সত্য বলে আপাতত গ্রহণ করতে পারি। পৃথিবীতে ধ্রুব সত্য বা অবসলিউট সত্য বলে কিছু নাই। যেমন ধরেন, যে কেউ বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল কিনা, আর এটা প্রশ্ন করতে পারে অনেকেই, একদিন করতে পারে। এই জন্য তারা বলছে এটা তো মুক্তিযুদ্ধ নয়, পাকিস্তান তো সবসময় গৃহযুদ্ধ বলছে। কিন্তু আপনার ভাই যে মারা গেছে সেটা মিথ্যা হবে না, কিন্তু তার অর্থকে সে বারবার বদলাতে থাকবে। তাহলে ইতিহাস বলে কিছু সত্যি আছে কি? আছে, কিন্তু সেটা আপনার কাছে অধরা হতে পারে। অর্থাৎ একটা জিনিস আপনি ধরতে পারছেন না। আমি যেমন বলছি, কতগুলো জিনিস একদম ধ্রুব, যেমন আপনি মারা যাবেন, কিন্তু কোনটা ধ্রুব না, কয় তারিখে মারা যাবেন সেটা জানেন না। মানে অতীতে যারা ছিল তারা সবাই মারা গেছে, সুতরাং আমি মনে করি আমরা বর্তমানে যারা আছে তারাও একদিন মারা যাবে। এটা তো অনুমানের ভিত্তি, কিন্তু এটা এত ধ্রুব হয়ে ওঠে কেন? এটা এক্সট্রিমের মতো। কাজে ইতিহাসে অনেক ঘটনা, আমি ভারবে বললাম সিন্ধু সভ্যতার সময় রাজা কে ছিল তা আমরা জানি না, কিন্তু সেটা যে আমরা অন্যান্য লক্ষণ দিয়ে যখন শহর বলে জানলাম, তাহলে আমি গ্রামের অস্তিত্ব সম্পর্কে অনুমান করতে পারি। ইতিহাস বদলাচ্ছে কেন? আমরা আগে মনে করেছিলাম এটা 3000 বছর আগে, এখন মনে করছি এটা 10,000 বছর আগে। কেন? আমি আরো পাথর পেয়েছি। উদাহরণ দিচ্ছি, ওখানে যে পাথরের ইয়েগুলো পাওয়া গেছে, সিলগুলি পাওয়া গেছে, এগুলো আমি পড়তে পারছি না। একই ধরনের সিল পাওয়া গেছে সুমেরিয়ায়। এখন প্রশ্ন হচ্ছে, সুমেরিয়া এবং সিন্ধু সভ্যতা কি এক সভ্যতা ছিল না ব্যবসা ছিল?
আমি অতি সম্মানের সাথে বলছি, যে বইটা আমি বের করেছিলাম দামোদর ধর্মানন্দ কোসাম্বী, তিনি আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র মজুমদারকে ধুইয়ে একদম শোয়াইয়া দিয়েছেন। বলছে এইসব লোকের কোনো ন্যূনতম বিদ্যাও নাই। সুনীতিবাবু বলছেন যে কি নিগ্রো অস্ট্রেলিয়াটা কিভাবে আসছে, তারা মধ্যপ্রাচ্য ঘুরে কি করে ভারতে আসলে যে কাহিনী দিচ্ছেন, পদে পদে স্ববিরোধী। আমি যে সত্য নির্ণয়ের দুটো পদ্ধতি ইতিহাস স্বীকৃত এখন। একটা হচ্ছে আপনি যেগুলো কথা বলছেন সেগুলো পরস্পর বিরোধী হতে পারবে না, আপনার একটা কথার সাথে একটা কথা মিল থাকতে হবে। আরেকটা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা সাথে অন্য যে প্রাপ্ত এভিডেন্স তার সাথে মিল থাকতে হবে। হরপ্রসাদ শাস্ত্রী এটার নাম দিয়েছিলেন পাথুরে প্রমাণ। কিছু প্রমাণ পাথর থেকে পাওয়া যাবে, কিছু অনুমান থেকে পাওয়া যাবে। যেমন আমাদের বাংলাদেশে রাজারা কোথায়, চট্টগ্রাম বাংলাদেশের অংশ ছিল না বলা হচ্ছে নবম শতাব্দীর আগে চট্টগ্রামে বাংলার বা অন্য অঞ্চলের কোনো পাথর এখনো পাওয়া যায়নি। কিন্তু ধরুন কাউকে যদি আপনি একটা পাথর পান যেখানে এটা অনুমান করা যায়, তাহলে আপনার রিভাইজ করতে হবে। এই যে হরপ্রসাদের পুঁতির আগে তো পুঁতি অনেক পাই নাই আমরা, কাজে এই যে আব্দুল করিম সাহিত্য বিশারদ নামক এই চট্টগ্রামের অফিসের একজন কি বলে হেড কি নাম ডিভিশনাল কমিশনারের অফিসারের একজন কেরানি ছিলেন উনি, কিন্তু উনি যে 1000-এর মতো পুঁতি বের করেছেন, লক্ষ্য করবেন তার মধ্যে 400 পুঁতি হিন্দু লেখকদের, 600 পুঁতি মুসলমান লেখকদের। ওনার প্রাপ্তের মধ্যে উনি বলছেন কি আমি মুসলমানদের প্রতি আমার দায়িত্ব আছে, কিন্তু হিন্দুদের প্রতি আমার সমান দায়িত্ব আছে, কারণ আমার দায়িত্ব আমার জাতির প্রতি। আব্দুল করিম সাহিত্য বিশারদ এবং নজরুল ইসলামের আদর্শের মধ্যেও যদি আমরা শুরু করতে পারতাম অনেক দূরে এগিয়ে যেতাম। দুটো প্রশ্ন আলোচনা করবো। আচ্ছা, অনেকেই বর্তমানে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বলে থাকে, এই প্রসঙ্গে আপনার বক্তব্য জানতে চাই। নিম্মি মহাত্মা আহমদ সাহেবের জীবনের মূল দর্শন কি ছিল? তিনি মানুষকে মৌলিক কি মেসেজ দিতে চেয়েছিলেন? আলী। আচ্ছা, আমি বলি বাংলাদেশ ভারত সম্পর্ক একটা জটিল সম্পর্ক, মানে এখানে দুইটা, ভারত একটা রিপাবলিক, বাংলাদেশ একটা রিপাবলিক। 1971-এর মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে। আমি জ্যাকবের রেফারেন্স দিয়ে বলেছিলাম, জ্যাকব ভারতীয় সেনাপতিদের মধ্যে একজন শীর্ষ সেনাপতি, যিনি বাংলাদেশের যুদ্ধ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশ নিয়েছিলেন, এবং তিনি নিয়াজিকে আত্মসমর্পণ করার জন্য তিনি চলে এসেছিলেন এবং তাকে বাধ্য করেছিলেন। তার গুণ আছে, এবং তিনি ভারতের প্রধান সেনাপতি হতে পারেননি। বর্তমানে তার যে অন্ত্যেষ্টিক্রিয়াতে দেখা গেল সব বিজেপির লোকেরা গিয়েছে, কংগ্রেসের নেতারা যায়নি। কাজে তার একটা রাজনৈতিক পরিচয় ওখানে দাঁড়িয়েছে। সেই জন্য অনেকে তাকে মনে করতে পারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু নয়। এইভাবে আমি দেখবো না, সেই সময়ের বাস্তবতা দেখতে হবে। তিনি তাজউদ্দিন আহমদের যে প্রশংসা করেছেন সেটা কিন্তু অসাধারণ। আমি বলছি এইরকম ভারতীয় বহু সৈনিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের কর্তব্য আকারে, তাদের সরকার বলেছেন তারা করেছেন। ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান মিত্র, রাশিয়াও মিত্রতা পালন করেছে, এইটা অস্বীকার করা যাবে না। তার মানে এর জন্য চিরকাল ভারতের সাথে আমরা একমত হব, মাঝে মাঝে দ্বিমত হতেই পারে। তো বর্তমানে অর্থনৈতিক ক্ষেত্রে যে আমার যেটা আশঙ্কার কথাই বলি, পাকিস্তানের সাথে আমাদের লড়াইটা হয়েছিল কোথায়? আমরা তো এক দেশ হয়েছিলাম মোহাম্মদ আলী জিন্নার পরে ইকবালের পরামর্শে পাঞ্জাবের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান মিলে একটা রাষ্ট্র করবে। সেটা টিকলো না কেন? আমি অনেক লম্বা কথাকে সংক্ষেপে বলে কি, ন্যায় বিচারের অভাবে, মানবিক মর্যাদার অভাবে। এখন ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা আছে কিনা এটা আপনাদের দেখতে হবে। ভারতে যে মানব মর্যাদা আছে, বাংলাদেশের মানুষকে তারা সমান মর্যাদা দেয় কিনা, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়, অর্থনৈতিক ভাবে বাংলাদেশে যদি আপনি একটা অটোনমাস ইকোনমি করতে চান সেটা সম্পূর্ণ ব্যাপার, কিন্তু বিশ্ব অর্থনীতিতে এখন কেউ আর অটোনমাস নেই। তাহলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের মাত্রাটা কি হবে? যদি আপনি কয়েকটা দেখেন, যেটাকে আমরা মাপকাঠি হিসেবে দেখি, এটা লম্বা আলোচনা আমি এখন করতে পারবো না পুরো সময়ের অভাবে, যেটাকে বলে ব্যালেন্স অফ ট্রেড। আমরা কি রপ্তানি করি, আমরা কি আমদানি করি। তারপরে যখন আপনি এর সাথে ইনভেস্টমেন্টকে যোগ করেন তখন বলে অর্থনীতির ভাষায় ব্যালেন্স অফ পেমেন্ট। আপনি যদি কারেন্ট অ্যাকাউন্ট দেখেন ওটাকে ব্যালেন্স অফ ট্রেড বলে, কিন্তু যখন আপনি ক্যাপিটাল অ্যাকাউন্টকে যুক্ত করবেন, যখন এটা উন্মুক্ত হয়েছে, অর্থাৎ আপনি যে কোনো টাকা বিনিয়োগ করতে পারেন, তুলে নিয়ে যেতে পারেন, তখন এটা পেমেন্টস এর ব্যালেন্স বলে, মুট ব্যালেন্স। তো ভারতের দুদিক থেকে যদি আমরা দেখি, এটা একটা অদ্ভুত ধরনের সত্যতা। অর্থাৎ ভারতের কাছে আমরা যা রপ্তানি করি তার 10 গুণ আমরা আমদানি করি। সেটার কম্পোজিশন দেখলেও বোঝা যাবে। তখন বলে থেকে আমাদের ভারতের কাছে বেচার মতো জিনিস নেই। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের একটা কঠিন অগ্নি পরীক্ষা। আমরা করি কি তাহলে, যে আমরা যে উদ্বৃত্তটা অন্য জায়গা থেকে আয় করছি সেটা দিয়ে ভারতকে পে করছি। পাকিস্তান আমাদের কি ছিল ব্যাপারটা? আমাদের পাট বেচে আমরা উদ্বৃত্ত টাকা পেতাম, সেটা আমাদের এখানে ফেরত দেশে পাকিস্তানে বিনিয়োগ হতো। এখন প্রশ্ন হচ্ছে ভারতীয়রা কত টাকা বাংলাদেশে বিনিয়োগ করছে। ধরেন বাংলাদেশের যে অতি টাকাটা আমরা মিট করি কিভাবে? দুভাবে মিট করা যেতে পারে। আমরা ভারত থেকে জিনিস আনছি,
তো যেই টাকাটা মানে ভারত আমাদের কাছে পাচ্ছে, এটা কি নিয়ে যাচ্ছে না এখানে আবার বিনিয়োগ করছে? আপনি এই দুইভাবে যদি হিসাব করেন একটা দেখা যাবে। আরেকটা হচ্ছে আপনার যে ভবিষ্যতের সম্ভাবনা, বাংলাদেশে কি কি শিল্প বিকশিত হচ্ছে এবং সেই শিল্পটা কি ভারতীয়দের পরিপূরক না তার প্রতিদ্বন্দ্বী? চীন জাপান কি করে বিকশিত হয়েছে পাশাপাশি? জাপানের পেটের ভিতর থেকে চীন কি করে এখন বড় অর্থনীতি হয়ে উঠছে? এই সমস্ত প্রশ্ন একসাথে আলোচনা না করে বলা, এটা হচ্ছে শুধু অর্থনীতির প্রশ্নে আমি বলছি। অর্থনীতির প্রশ্নে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অনেক ক্ষেত্রে, ভারত বলতে একটা অখণ্ড সত্তা আমরা বুঝি। কি জন্য? ভারত কন্ট্রোল করে দিল্লি থেকে। আমরা সুলতানি আমল থেকে দেখছি, এর আগের কথা বাদ দিলাম, বাংলার পাল সেনামলের কথা বাদ দিলাম, গুপ্ত সাম্রাজ্যের সময় বাংলার অতি অল্প অংশ দিল্লির সাথে ছিল। আমি শুধু 1200 সনের পরের গত 800 বছরের কথা বলছি। আমরা দিল্লি সুলতানদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী আকারে 350 বছর ছিলাম। কখনো এক অংশ দিল্লি সুলতান দখল করেছে, কখনো আমরা স্বাধীন হয়েছি। মুঘল আমল থেকে আমরা যে গেলাম আবার 350 বছর আমরা মুঘল এবং ইংরেজদের সাথে মিলে ভারতের সাথে ছিলাম। তারপরে পাকিস্তানের সাথে 25 বছরের মধুচন্দ্রিমা শেষ হবার পর এখন আমরা নিজেদের বাসর ঘরে এসেছি। এখন দেখা যাক কি হবে, এটা ভবিষ্যৎবাণী করা কঠিন। কিন্তু বাংলাদেশ যে স্পিরিট আগে দেখিয়েছে, লক্ষ্য করেন, সেই স্পিরিটে বাংলাদেশকে সহজেই কলোনি করা যাবে না। যারা অঙ্গরাজ্য বলছে তারা দু জায়গাতে বলছে। এখন বলি ভারত বলতে কি বোঝায়? ভারতের পূর্বাঞ্চলে যাদেরকে 7 সিস্টার বলি আমরা, এগুলো ঐতিহাসিকভাবে ভারতের অংশ ছিল না। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ নয়, কাশ্মীর বিচ্ছেদ্য। কাশ্মীরের সংবিধানে লেখা আছে, ভারতের সংবিধানের 370 দ্বারা বলা হচ্ছে যে কাশ্মীরে তারা এখান থেকে অন্যরা জমি কিনতে পারবে না। সেই শর্তেই ফারুক আব্দুল্লাহর বাবা শেখ আব্দুল্লাহ ওখানে থাকতে রাজি হয়েছিলেন। এখন বিজেপি দুবার থ্রেট দিয়েছে গতবার, তারা দেখুন আধা ক্ষমতায় আসছিল যে আমরা এটা বদলাবো, কিন্তু বদলায়নি। এখনো মোদী সাহেব সে উদ্যোগ নেননি। আমি বলছি কাশ্মীরের সমস্যাটা ঐতিহাসিক, কিন্তু পূর্ব ভারতের সমস্যাটা একেবারে আমাদের সাথে জড়িত। এটা ঐতিহাসিক নয়, এটা করে একান্ত প্রাসঙ্গিক। ভারতের এই অঞ্চলগুলো, মিজোরাম, অরুণাচল, আসাম, এই অঞ্চলগুলো যে প্রবলেমে আছে, আমরাও একই প্রবলেমে আছি। কাজে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণে উভয়েরই লাভ। আমরা বাংলাদেশ ও ভারতে আমাদের বাজার সম্প্রসারণ করতে পারি, কিন্তু বাংলাদেশের সেই বুর্জোয়া শ্রেণী কি তৈরি হয়েছে? আসল প্রশ্ন হচ্ছে সেই নায়কত্বের মধ্যেই। এখন বাংলাদেশের যে নীতি সরকার নিচ্ছে তাদের এরকম বুর্জোয়া শ্রেণী তৈরির সম্ভাবনা আছে কিনা? আমরা ভারত থেকে যে নিম্নমানের গাড়ি সব আমদানি করছি, নেটোল টাটা যে করতেছে, ভারত যে বাসগুলো আমাদের বিআরটিসি কিনেছে, আপনি দেখলেন প্রতীক দেখেই বোঝা যায় এইগুলোর মধ্যে একটা ঠকামি আছে। আবারও আমি বলবো, বাংলাদেশ ভারত সম্পর্ক খারাপ হবার এটা একটা ভিত্তি। যদি যেমন ধরেন বাংলাদেশের আকাশ সব ভারতীয় টিভি আপনি দেখেন, বাংলাদেশের টিভি ভারতে দেখা যায় কিনা? আপনি বলছেন বাংলাদেশিরা বিনিয়োগ করতে পারছেন, আমরা করবো কি? কিন্তু এইটা রাষ্ট্রীয় পলিসির দরকার আছে। এখানে আপনি সবকিছু ফ্রি মার্কেটের কাছে ছেড়ে দিতে পারেন না। এইখানে আমি মনে করি আমাদের বর্তমান সিচুয়েশন ইজ লেস দেন ডিজায়ারেবল। এখানে উন্নতির পরিবর্তনের অবকাশ আছে। ভারতের সাথে ঝগড়া করতে বলছি না আমি, কিন্তু আমাদের দাবি তো আমাদের আদায় করতে হবে। ধরেন ভারতের অঙ্গরাজ্য হিসেবে এখন বলছেন, এই শব্দটা ব্যবহার করেছেন, পশ্চিমবঙ্গ কি ট্রিটমেন্ট পাচ্ছে দিল্লির কাছ থেকে? আমরা বাংলাদেশ কি তার সমান সুবিধা পাচ্ছি? আমরা যে গল্পকারে বলি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকায় বেড়াতে আসলেন, তখন মমতার নাকি খুব ইলিশ খাইতে ইচ্ছা করলো। তো শেখ হাসিনা তো উইট ভালো দেখলাম, বললে কি দিদি আগে পানিটা দেন, ইলিশও যাবে। ব্যাপারটা এরকম হইতে হবে। এটা হচ্ছে আপনার বন্ধুত্বপূর্ণ কথা। ভারতের সাথে অকারণে ঝগড়া করে আমাদের লাভ নেই, কিন্তু আমাদের লাভের জন্য নয়। আহমদ সোফার বাণীতে আসি। আহমদ সোফার যে প্রশ্নটা করলেন, জীবনের মূল দর্শন ছিল কি? আহমদ সোফার আমি যতটুকু বুঝেছি, আহমদ সোফার পূর্বপুরুষটা ছিল মল্ল। এই যে হাবিলাস দ্বীপ আছে, হাবিলাস মল্ল বলে মল্ল ছিলেন। হ্যাঁ, আহমদ সোফার মধ্যে একটা আমি বলকে গভীর অন্তর্দৃষ্টি ছিল। আপনারা জানেন তিনি বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস লিখেছিলেন 72 সনে। তার ভূমিকা উনি বলছেন, সৎ সাহসকে অনেকে জ্যাঠামি মনে করে থাকেন। আহমদ সোফার বয়স তখন 27-28। কিন্তু আমি মনে করি উনি বলছেন সৎ সাহস হচ্ছে অনেক দূরবর্তী সম্ভাবনা দেখতে পারার ক্ষমতা। আহমদ সোফা অনেক দূরবর্তী সম্ভাবনা দেখতে পেরেছেন। আহমদ সোফার বয়স কম ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের কি করণীয় ছিল, এটা যদি কেউ বুঝতে চান তাহলে আহমদ সোফাকে বুঝবেন। একটা উদাহরণ দেই, গত বছর আমরা একটা বই বের করেছি। আহমদ সোফা 1970 সনে একটা পত্রিকা বের করেছিলেন, নাম ছিল স্বদেশ। 3 খণ্ড বেরিয়েছিল, 1, 2, 3। সেটা হারিয়ে গিয়েছিল। আমরা এটা পুনরুদ্ধার করে ফটোগ্রাফিক পুনরুদ্ধার করেছি, যেন আমরা পরিবর্তন করেছি, অভিযোগ কেউ দিতে না পারেন। সেখানে বাংলাদেশের স্বাধীনতার পরিষ্কার রূপরেখা ছিল। মার্চ মাসে উনি প্রতিরোধ নামে একটা পত্রিকা বের করেন, দাবানল নামে। ওইটা ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম মুখপত্র। হ্যাঁ, ওনার প্রচার কম ছিল বলে কেউ জানেন না।
অর্থাৎ আহমদ মুস্তফার মনে কোনো দ্বিধা ছিল না, যে দ্বিধা আব্দুল্লাহ আবু সাইদের মনে ছিল। আব্দুল্লাহ আবু সাইদ 9 মাসে চাকরি করেছেন। আমি নামটা নিতে চাচ্ছিলাম না, তবু নিলেন। আখতারুজ্জামান ইলিয়াসকে আমরা সকলেই শ্রদ্ধা করি, কিন্তু 9 মাসে চাকরি করেছেন। দাওয়ালি করেছেন বলছি না, আপনার দয়া করে ভুল বুঝুন না, ক্যাটেগরি কিন্তু সাদা কালো নয়, মাঝখানে একটা ধূসরও আছে। কিন্তু আহমদ মুস্তফা অত্যন্ত ক্ষুব্ধ হৃদয়ে একজোড়া স্যান্ডেল পায়ে করে ভারতে চলে গেছিলেন। যা হোক, আহমদ মুস্তফা কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, কাজে তিনি লিখেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম বাংলা বইটা উনি বের করেন, জাগ্রত বাংলাদেশ। ভারতবর্ষে 28শে জুলাই 1971 বের হয়ে বই। কাজে আহমদ মুস্তফার জীবনের মূল দর্শন যদি কেউ বলেন, আমি এক শব্দ বলব, আলমদের মূল খোরশেদ হচ্ছে আলম খোরশেদ। এইটা এই টপিকটা বাংলাদেশের অতীত বর্তমান ভবিষ্যৎ, আহমদ মুস্তফা এটা নিয়ে ভাবতেন। আহমদ মুস্তফা মনে করতেন যে বাংলাদেশের যাদেরকে বাঙালি মুসলমান বলা হয়, উনি বললেন যে এরা ঐতিহাসিকভাবে একটি নির্যাতিত জাতি। তারা নির্যাতিত মুসলমান বলে নয়, বাঙালি বলেও নয়, একটা ঐতিহাসিক পদ্ধতির দরুন তারা সমাজে যেখানে আটকে আছে সেখান থেকে তাদের মুক্তি পেতে হবে। উনি সেই জন্য মনে করতেন যে তাদের মুক্তি পাওয়ার পথে বাংলাদেশকে দিল্লি থেকে মুক্ত হতে হবে, পিন্ডি থেকেও মুক্ত হতে হবে। ওনার বক্তব্য ছিল সেটাই। উনি বলছেন পৃথিবীর মানচিত্রে আমরা একটা রাষ্ট্র হিসেবে তো দাঁড়াবো না, জাতি হিসেবে সম্মানজনক। এখন যে কথাগুলো আমরা বলছি, এগুলো আহমদ মুস্তফা কিন্তু 1969-70 বলেছেন। আহমদ মুস্তফা তো আসমান থেকে তৈরি হন নাই, তিনি ছিলেন রণেশ দাশগুপ্ত, সত্যেন সেন এদের শিষ্য। কিন্তু এই নিয়ে আবার কমরেড মুজাফফর আহমদের সাথে তার যোগাযোগ হয় ভারতে গিয়ে। কিন্তু আহমদ মুস্তফার চিন্তার যে গভীরতা এবং দূরদৃষ্টি, সেটা আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। আমি আহমদ মুস্তফার সমান যোগ্য একটি লোক বাংলাদেশে দেখিনি। আমাকে সাক্ষী হিসাবে না, আমি বিচারক নই, যে আমি মনে করি আমার চোখে আহমদ মুস্তফাই বাংলাদেশ। বাংলাদেশ বলতে যে রূপকল্প আমার চোখে ভেসে ওঠে, সেটা তো বোঝানো যাবে না। শুধু একটা মূর্তির মধ্যে আমি সেটা দেখতে পাই, যে লোকটা আমুন্ডু পদ নখর বাঙালি। বাঙালি বলতে যা বোঝায়। কিন্তু আহমদ মুস্তফা কখনো বলে না যে আমি মুসলমান বলিয়া লজ্জিত। ওনার যে প্রথম উপন্যাস, যেটা পাকিস্তান বলে বেরিয়েছে 1967 চাপা হয়েছে, সূর্য তুমি সাথে, এই চট্টগ্রামের চন্দনাইশের কাহিনী। একটা লোক কি করে হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণে নির্যাতিত এবং নিপীড়িত হয়, অর্থাৎ মুসলমান হিসেবে সে মর্যাদা পায় না, এবং সেই নানা মামলার ফেরে পড়ে জমি ঘর বাড়ি সব হারিয়ে সে কি করে একজন কারখানা শ্রমিক হয়ে, একটু সরল ভাষায় লিখেছেন, তিনি কর্ণফুলী ব্রিজ পার হইয়া কাজ করার জন্য এখানে চলে আসছেন চট্টগ্রামে। সেই জন্য বলি আহমদ মুস্তফা সম্পর্কে আমার চিন্তা ওইখান থেকেই গড়ে। তারপরে আহমদ মুস্তফা আরো 7টি উপন্যাস লিখেছেন। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো, আহমদ মুস্তফার অন্তত একটি উপন্যাস পড়ে দেখেন, তখন বাংলাদেশকে পাওয়া যাবে। বলে না, বিন্দুর মধ্যে সিন্ধু পাওয়া যাবে। তার আহমদ মুস্তফাকে কোনো ভুল করেননি, অনেক ভুল তিনিও করেছেন। প্রত্যেক মানুষকে জগতের এই ভুল হচ্ছে অনিবার্য ভুল, আমরা সকলে সেই ভুল করেছি। আহমদ মুস্তফা একসময় বলেছেন কি, আমার মনে হয় যে আমি যদি এখন সুযোগ পেতাম, উনি নাম বলেন মেজর জলিল মারা গেছেন, সিরাজুল আলম খান, আসম রব, এদেরকে পেলে আমি এক একটা খুন করতাম। আপনি তাতে মনে করেন লিটারেলি বলছেন। উনি বলছে এই লোকগুলি বাংলাদেশে এত ক্ষতি করেছে, একটা এন্টার জেনারেশনকে বিপদগামী করেছে। উনি বললেন, আমি কোন ক্ষোভ থেকে উনি এটা বলেন দেখি। যেমন আমাদের প্রগতিশীল বুদ্ধিজীবী যাদের বলা হয়, তাদের কাছে আহমদ মুস্তফার পার্থক্যটা হচ্ছে এখানে যে আহমদ মুস্তফা প্রগতিশীলতার ভান করেন না। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি। মহিতুল আলম সাহেব চট্টগ্রামের লোক, আপনারা জানেন, তিনি এখন ভাইস চ্যান্সেলর ত্রিশাল বিশ্ববিদ্যালয়ের। মোহিত সাহেব 1998 থেকে এখানে আহমদ মুস্তফার একটা ইন্টারভিউ নিয়েছিলেন। এক সন্ধ্যার আলাপ নামে এটা ছাপা হয়েছে, বা কি একটা নামে ছাপা হয়েছে, মহিতুল আলম না, কালধারা নামক একটা পত্রিকা ছাপা হয়েছিল। সেই সাক্ষাৎকারটা আপনারা এখন পড়ে দেখতে পারেন। তারপরে আহমদ মুস্তফার একটা চিঠি আছে, যেখানে মহিতুল আলম করে লিখছেন যে আপনার বাবার রচনাবলীগুলি একত্রিত করেন, এগুলো আমরা ছাপবো, আমি ছাপার ব্যবস্থা করব। কিন্তু আজকে বাংলাদেশে মাহবুব আলমের মতো মহান লেখকের রচনাবলী পাওয়া যায় না। এটা কি করে সম্ভব? জসিমউদ্দিনের রচনাবলী দেশ পাবলিশিং বের করেছে, স্মৃতি সমগ্র, এখান থেকে বের হয় না আমাদের দেশে। তাহলে আপনি ভারতের সাথে আমাদের সম্পর্কের কথাই বলছি। জসিমউদ্দিন হচ্ছে আর একটা আহমদ মুস্তফার পূর্বসূরি, যার নাম না নিলে অন্যায় হবে। আহমদ মুস্তফার লেখা এখন আমরা সৌভাগ্যক্রমে সংগ্রহ করছি, বের করছি কিছু কিছু কিছু। এই বছর একটা বের করবো আমরা। আহমদ মুস্তফার অগ্রন্থিত লেখা প্রায় 200 আবিষ্কার করেছি। আমার তরুণ বন্ধু আছে একজন, প্রিয়ম পাল নামে, অত্যন্ত মেধাবী ছেলে, ও এটা সব সংগ্রহ করেছে। আমি তো পড়ে মুগ্ধ। আহমদ মুস্তফার রচনাবলী 9 খণ্ড পাওয়া যায়, এগুলো তার অতিরিক্ত বলছি। তো আমি মনে করি এই 2-4 জন লোক, নজরুল ইসলামের যে ভূমিকা আমাদের ইতিহাসে, আব্দুল করিম সাহিত্য পরিষদের যে ভূমিকা, আহমদ মুস্তফা সেই ধারার লোক। আহমদ মুস্তফা আধুনিক নন বলে অনেকে তাকে প্রত্যাখ্যান করেছে, তার নামের সাফা বানান দেখে অনেকে তাকে নাক ছিটকেছে। কিন্তু আহমদ মুস্তফাই হচ্ছে আমাদের মধ্যে প্রকৃত আধুনিক লোক। ধন্যবাদ।